আমাদের বিয়ের বন্ধনটা ভেঙে ফেলতে তুবার ভাইয়া আজ নিজে কুমিল্লা আসেন, সাথে খালামণিও। প্রথমে আমি বিষয়টা বিশ্বাস করতে পারিনি, ভাবলাম কৌতুক হয়তোবা। কিন্তু যে খালামণির দিকে তাকালাম অমনি তিনি আমার দিকে একটা ডিভোর্স পেপার এগিয়ে দিয়ে বলেন, সানা, আমি দুঃখিত, তোদের ছোটকালের বিয়েটার সামনে এগিয়ে নিয়ে যেতে পারছি না। আসলে জানতাম না বড় হলে ছেলে মেয়েদের যে নিজস্ব একটা অভিমত বা ইচ্ছে থাকে, তখন না জেনে না বুঝে তোর এবং তোবার বিয়েটা দিয়ে দেই। কিন্তু এখন বুঝলাম কতটা ভুল করে ফেলেছি, বলে অপরাধী ভঙ্গিতে একটা দৃঢ় শ্বাস ছাড়ে। আমি হকচকিতে তুবার ভাইয়ের দিকে তাকাই। উনি মুখটা কেমন গম্ভীর করে অন্যদিকে তাকিয়ে আছেন। ভাবটা এমনভাবে নিচ্ছেন ডিভোর্স পেপারে সাইন করাটা যেন কাজ কলা। আমার বৃদ্ধ মাও পাশে ছিল। খালামণি থেকে এমন কিছু শুনতে হবে তার তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। অবাক এবং বিস্ময় চোখে খালামণিকে বলেন, শাহিদা, তুই এসব কী বলছিস? বিয়ে ভাঙবি মানে? বিয়েটা বাংলা আমার মেয়ের কত বড় সর্বনাশ হবে ভেবে দেখেছিস? দ্বিতীয়বার ওকে আমি বিয়ে দিব কিভাবে? দ্বিতীয়বার বিয়ে দিবে কিভাবে মানে কি? এটা কেমন কথা বললে? ছোটবেলার বিয়ে এসব কেউ গণায় ধরে? সংসার করে না, কখনো একে অপরের সাথে আলাদা আলাপন করে না, এটাকে কি বিয়ে বলা যায় না? কাগজ কলমে বিয়ে হয়েছে, এখন কাগজ কলমে শেষ হবে, ব্যাস এটুকুই তো। সেটা নয়, তুই বুঝতে পারছিস না। সানার যে তুবারের সাথে বিয়ে হয়েছে তা আশেপাশে সবাই জানে। সবাই জানে তো কি হয়েছে? সবার জানা না জানা দিয়ে আমরা কি করব? ওদের আমরা না খাই না পড়ি। বুবু, তুমি খামোখা উটকো জিনিস নিয়ে ভাবো তো বেশি। উটকো কথা কই ভাবলাম, কিন্তু তোর সাথে আমার এমন তো কোনো কথা ছিল না প্রাপ্ত বয়স হলে দুজনের ডিভোর্স হবে। বরঞ্চ কথা ছিল ওদের প্রাপ্ত বয়স হলে তুবারের সাথে সানাকে তুলে দেওয়া হবে। শাহিদা খানিক বিরক্তি নিয়ে বলেন, বুবু, লাইফটা ওদের, আমাদের নয়। মা খালামণির কথার পিঠে জবাব দেওয়ার আর কোনো ভাষা খুঁজে পেলেন না। বাকরুদ্ধ হয়ে স্তম্ভিতভাবে দাঁড়িয়ে রইলেন। আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, চোখের পানি কিনারে এসে টুপটাপ করছে। কিন্তু এদের সামনে কেঁদে কেটে নিজের আত্মসম্মানকে বিসর্জন দেওয়ার মতো মেয়ে আমি নই। এদের আমার স্বার্থপরতা, আমার নিজেকে ছোট করতে ওরকম শিক্ষা নিয়ে বড় হয়নি। মুখে সিরিয়াস ভাবে না খুব শক্ত গলায় খালামণিকে আমি নিজেই বলে উঠলাম, বেশ তো, এত রিজনের কোনো দরকার নেই। ডিভোর্স চাচ্ছেন, সাইন করে দিচ্ছি। আমার এমন শক্ত কথায় তুবার ভাইয়ের মাঝে কেমন প্রতিক্রিয়া হলো তা আমি জানি না, তবে খালামণি এবং মা বেশ অবাক হলেন। আমি কলম হাতে নিয়ে পেপারে সাইন করব এমন অবস্থায় তুবার ভাইয়ের ফোনটা বেজে ওঠে। উনি হাত দিয়ে আমাদের থামিয়ে দিয়ে বাহিরে চলে যান কথা বলতে। তুবার ভাইয়া বাহিরে যাওয়ার পরপরে খালামণি কেমন স্বাভাবিক হয়ে যান, কপালের গহন বাসটা মসৃণ হয়ে মুখে একটা ইনোসেন্ট ভাব আনেন। মায়ের সামনে হাঁটু ভেঙে বসেন আর অসহায় কণ্ঠে বলেন, আমি খুবই দুঃখিত বুবু, আমায় ক্ষমা করে দাও। কথা দিয়ে কথা রাখতে পারলাম না। ছেলে বড় হলে যে এমন হয়ে যাবে বুঝতে পারিনি। ওর কারণেই আসতে বাধ্য হলাম। ও কোনো নাকি মেয়েকে ভালোবাসে, তাকেই বিয়ে করবে, অন্য মেয়েকে সংসার আনলেও মরে যাবে, হ্যানত্যান বলে আমায় নিয়ে আসছে। খালামণি পুরো কথা শেষ করতে পারেনি, তার আগেই তুবার ভাইয়া ভিতরে চলে আসেন। খালামণি তাড়াতাড়ি করে চোখের পানি মুছে আবারও নিজের জায়গায় গিয়ে বসেন। ভাইয়া এসে হতাশ গলায় বলেন, মা, একটা সমস্যা হয়ে গেছে। কি? শাসিমা কল করলো মাত্র, বললেন রাতুল চাচা স্ট্রোক করেছে। খালামণি বাসা থেকে দাঁড়িয়ে যান, চোখ মুখ আতঙ্কের গ্লানে স্ফুটিত হয়। হঠাৎ এমন একটা খবর শুনতে হবে তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। কখন, কোথায়? ভাইজান এখন কোথায় আছেন তা জানি না, তবে শাসিমা শুধু এটুকুই বললেন, এখন চাচা ঢাকা ল্যাবিড হাসপাতালে, আমরা তাড়াতাড়ি ঢাকায় যেতাম। তাড়াতাড়ি? তাহলে দাঁড়িয়ে আছিস কেন, চল। হঠাৎ কি হলো ভাইজানের? আচ্ছা, তোর বাবাকে কল করে এ ব্যাপারে জানিয়েছিস? না, বোধহয় শাসিমাই জানিয়ে দিয়েছেন এতক্ষণে। খালামণি আর কিছু না বলে আবার মায়ের দিকে দৃষ্টি পেরেন, বলেন, বাবু, তোমার সাথে আমার পরে দেখা হবে, আমি এখন ঢাকায় চলে যাচ্ছি। শুনলে তো আমার বাসরের অবস্থা। বলেই খালামণি তুবার ভাইয়ের হাত ধরে টেনে নিয়ে তরতর করে বাসা থেকে বেরিয়ে যান। খালামণি এবং তুবার ভাইয়া চলে গেল, আর আমার সামনে পড়ে রইল ডিভোর্স পেপার আর একটি কলম। তবে আমি এই দুটো জিনিসের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারিনি। তার আগে আমার অবাধ্য চোখের জল চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ল। মা তাকিয়ে রইলেন আমার দিকে, তারপর তিনি আমার কাছে এসে কাঁধে আলতো করে হাত রেখে বললেন, মারে, কপাল আমাদেরই খারাপ। আর আজ এই পরিণাম এতটা ভয়ঙ্কর হবে ভাবতেই পারি না। আমাকে ক্ষমা করে দে মা, আজ আমার জন্যই এমন হয়েছে। মা সম্পূর্ণ কথা শেষ করার আগে আমি মাকে আমার আষ্টে পিষ্টে জড়িয়ে ধরি। মনের ক্ষুদ্র কোনো ওই মানুষগুলোর উপর এক ঘৃণা ভরা অনুভূতি নিয়ে বলি, তোমার কোনো দোষ নেই মা, সব দোষ ওই মানুষগুলোর, যারা স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ভেঙে দেয়। তোর খালামণি দোষ আছে তা জানি না, কিন্তু তোর খালামণি তো বলল চাপে পড়ে এমনটা করতে বাধ্য হয়েছে, তাও জানি না। তবে পৃথিবীর দেখা মানুষগুলো অভিনয় করতে জানে, যে অভিনয়ের মঞ্চে আমরা নীরব দর্শক। তাহলে তুই বলতে চাচ্ছিস তোর খালামণি সব করছে? জানি না মা,
বলে মাকে ছাড়িয়ে উঠে দাঁড়াই। দৃঢ় পায়ে হেঁটে আমার রুমে এসে দরজা লাগিয়ে দেই। ক্লান্তি অবসাদ শরীরটা নিয়ে আয়নার সামনে দাঁড়াই। গায়ে লাল চকচকে একটা কাতান শাড়ি জড়ানো, চুলগুলো গুপড়ি করা, চোখে গাঢ় কাজল, হাতে কাছের ছুরি, নাকে নাকফুল। আজ এত সাজগোজের আয়োজন কাকে ঘিরেছিল? ওই মানুষটির জন্য, যার সাথে সে ছোটবেলায় মুখস্থ করা এক অর্থহীন শব্দে কবুল করতে হয়েছিল। মায়ের মুখ থেকে শোনা, তুবার ভাইয়ের সাথে আমার বিয়েটা হয়েছিল কাকতালীয়ভাবে। আমার বয়স যখন 8 বছর, তখন আমার বাবা মারা যায়। বাবার মৃত্যু মা খুব ভেঙে পড়েন। আসলে আমাদের সংসারটা ছিল মধ্যবিত্তের। বাবা খুব কম মাইনের একটা সরকারি চাকরি করতেন। তাই বাবাকে হারানোর তীব্র শোকে মনে মনে আমাকে নিয়েও শঙ্কায় পড়েন মা। আমাকে কে দেখবে, তার ভবিষ্যৎ কি হবে, ইত্যাদি ইত্যাদি। এই কষ্টগুলো মায়ের হৃদয়ে তখন বেশিক্ষণ আর ঠাঁই পায়নি। তার আগেই আমার ছোট খালামণি এসে মাকে সান্ত্বনার বাণী শুনিয়ে দেন। সানাকে নিয়ে এত চিন্তা করার কিছু নেই, ওর ভবিষ্যৎ, পড়াশোনা ও দেখাশোনা সবটাই আমার উপর ছেড়ে দে। মা তখন কৌতূহল চোখে খালামণির দিকে তাকালো। খালামণি মুখে হাসি টেনে মায়ের কাঁধে হাত রেখে বললেন, বিশ্বাস হয় না তাই তো? ওর ভবিষ্যৎটা আমি তুবারের হাতে তুলে দিব। সানাকে আমি তুবারের বউ করব। সে কথা তোড়ে দুজন নাবালিকা মেয়ে এবং ছেলেকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেয়, যারা কখনো বিয়ে নামক এই শব্দটির অর্থই বুঝতো না। দুবার ভাইয়া তখন বয়স ছিল 10, তিনি আমার বছর 2-1 বড়। আমাদের বিয়ের পরপরে খালামণি ঢাকায় চলে যায়, আর ঢাকায় গিয়ে আমার সকল ভরণ পোষণ, আমাদের সংসারের খরচাপাতি সব মাসে মাসে পাঠাতে থাকেন। মাও বেশ খুশি হতেন। আমার কপালে তখন চুমু এঁকে দিয়ে বলতেন, দুবারের মতো একটা ছেলে যেন আমার মায়ের চাঁদ কপাল। সত্যি তুই অনেক ভাগ্যবতী। আমি কোনো অর্থ বুঝতাম না। যখন ধীরে ধীরে বড় হতে থাকি, তখন তুবার নামের ওই মানুষটির প্রতি আমার হৃদয় অঙ্গনে এক অন্যরকম ভালো লাগা সৃষ্টি হয়। জানি না এই সূক্ষ্ম অনুভূতিগুলো কেন আলো ছায়া বুনতো, আর জানতাম না। তবে মায়ের ভাষ্য মতে ওই মানুষটির সব কিছু মনে মনে কল্পনা করে নিতাম। মানুষটি খুব ভালো হাসতে জানে, কথা বলতে জানে। একদিন তো ওই মানুষটির হাসার জগৎ কল্পনা করে আমি নিজে আদমুখে হেসে ফেলি। মা আমার হাসির শব্দ শুনে দৌড়ে রুমে এসে বললেন, কেন হাসছিস না? আমি লজ্জায় লাল হয়ে যাই, উত্তর করতে পারিনি। আজ এতগুলো বছর কেটে গেল। বড় হওয়ার পর আর এ প্রথম মানুষটিকে স্বচোখে দেখতে পেলাম। দীর্ঘায়ন দেহের সুদর্শন এক পুরুষ। ছোটবেলায় দেখতে কেমন ছিল ঠিক খেয়াল নেই, তবে এখন সুন্দরের তুলনা নেই। পরপর আজ 3 দিন কেটে গেল। দুবার ভাইয়া এবং খালামণি, ওনারা কেউই আর আমাদের সাথে যোগাযোগ করেনি। আমরাও যে এসে যোগাযোগ করার চেষ্টা করিনি। ডিভোর্স পেপারটা সাইনবিহীন ঘরের একটা কোণে আলমারির উপরে পড়ে আছে। চুয়ে পর্যন্ত আমি দেখিনি। তবে আমার অনুপস্থিতিতে মা সেখানে গিয়ে পেপারটা নেড়ে ছেড়ে দেখেন এবং সেটি বুকে চেপে টুকরে টুকরে কেঁদে ওঠেন। আমি দরজার আড়াল থেকে দাঁড়িয়ে নীরবে মায়ের কষ্টগুলো অনুভব করি। কিছু চাইলেও বলতে পারি না মাকে। আজ দুপুরে আলনার জামা কাপড়গুলো আমি গোছাচ্ছিলাম। এমন অবস্থায় মা আমার রুমে আসেন। আমার দিকে খানিক তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়েন। তারপর দৃঢ় পায়ে হেঁটে গিয়ে বিছানার উপরে বসেন। অত্যন্ত কাতর গলায় বললেন, সানা, কিছুদিন পর এসে যদি তোর খালামণি বলে দুবার ডিভোর্স চাচ্ছে না, তখন ব্যাপারটা কতই না খুশি হবে, তাই না? আমি হাতের কাজ থামিয়ে মায়ের দিকে ফিরে তাকাই। মায়ের চোখ বুক কিঞ্চিতে আশাতে এখনও চকচক করছে। আশার এক বিন্দু রেশ নেই, অথচ বুকে এখনও কত আশা পুষে রেখেছেন। মুহূর্তে আমার চোখ দুটো ভিজে আসে। মনের অপ্রার্থী ব্যথাগুলো টাল সামলাতে অন্তঃগোপনে একটা ঢোক গিলি। মাকে জবাব দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাইনি। মা আমার জবাবের অপেক্ষা না করে নিজ মনে আবার বিড়বিড় করে বলেন, আমার মেয়ে কি দেখতে এত খারাপ? আমার মেয়ে কি অশিক্ষিত? আমার মেয়ে কি চরিত্রহীন? দুবার রে, আমার মেয়েরই তুই চিনলি না রে? কথাগুলো ছিল অত্যন্ত বেদনা ভরা অভিমানের। তারপর খানিক চুপ থেকে বিছানা ছেড়ে উঠে দাঁড়ান। আমাদেরকে ফিরে বলেন, টেবিলে খাবার বেড়ে রেখেছি, খেতে আয়। আমি আলতো করে মাথা নেড়ে হ্যাঁ বোধক জবাব দিলাম। মা কুরকুর পায়ে হেঁটে চলে যায়। এতক্ষণে চেপে রাখা চোখের জল আবার জ্বর জ্বর করে পড়তে থাকে। আমার ভীষণ কষ্ট হচ্ছে, একটা চাপা কষ্ট। যে কষ্টের মাত্রা মায়ের ক্লান্তি মুখখানার দিকে তাকালে আরও যেন বেশি বেড়ে যায়। রাতে শুতে যাব, এমন সময় মোবাইলটা বেজে ওঠে। আমি বিছানা থেকে নেমে ওয়ারড্রপ থেকে মোবাইলটা নেই। স্ক্রিনের দিকে চোখ রাখতে আমার ভিতরটা দরপড় করে ওঠে। আমি খানিক সময়ের জন্য যেন চোখ বুজে নিই। তারপর আলতো চোখের পাতা খুলে নিয়ে সন্তর্পণে পায়ে মাকে গিয়ে মোবাইলটা দেই। মা ফোন হাতে নিয়ে আমাদেরকে জিজ্ঞাসা চোখে তাকাতেই আমি মৃদু গলায় বললাম, ছোট খালামণি কল করেছেন, বলে বাহিরে চলে আসি। মায়ের সাথে ছোট খালামণির কী কথা হলো তা জানা হলো না। তবে তার বেশিক্ষণ সময় মায়ের মুখে থাকেনি। পরদিন সকালে নাস্তার টেবিলে বসতেই মা ছোট খালামণির প্রসঙ্গ তুললেন। বলেন, শাহিদা বলল ওনাকে ভীষণ চাপে আছে।
ওর বাসরের শরীর অতটা ভালো যাচ্ছে না, কি একটা অপারেশন নাকি করিয়েছে। তার উপর ছোট মেয়ে লিনার সমাপনী পরীক্ষা। কুমিল্লায় আসতে তাদের আরও 2 সপ্তাহ দেরি হবে। ও আচ্ছা। ছোট অক্ষরে জবাব প্রদান করে আবারও খাবারে মনোযোগ দেই। মা আরও কিছু হয়তো বলতে চাইলেন, চোখে মুখে তার দ্বিধা, তাই যেও বলতে পারছেন না। আমি না দেখলেও মনের গভীরে অনুভব করতে পেরেছি, তাই মাথা তুলে তাকিয়ে মাকে বললাম, আর কিছু বলবে মা? মানে সমস্যা নেই, বলো। ভাবলাম তোর খালামণিকে যদি বলতাম দুবারকে একটু বোঝাতে, দেখতে দুবার ফিডব্যাক কী। মা সম্পূর্ণ কথা শেষ করতে পারিনি, তার আগেই আমি মাকে হাত দিয়ে থামিয়ে দেই। রাগ ভরা চোখ নিয়ে বলি, আমি তো আগেই বললাম অন্য তুচ্ছতা থেকেও আমার আত্মসম্মান অনেক বড়। আমি আরও খুশি হব ডিভোর্সটা হয়ে গেলে। আমি তো এখন অপেক্ষায় আছি ওনারা কবে আসবেন আর আমি সাইন করে দিব। প্লিজ দ্বিতীয়বার এই কথা না বলে তাহলে আমি খুবই ভালো থাকবো। মার আমার এই কথার পিঠে কোনো জবাব দিলেন না, শুধু ক্ষীণ একটা নিঃশ্বাস ফেললেন। নাস্তা শেষ করে আমি রুমে ঢুকতেই আমার বান্ধবী টোয়া আমাদের বাসায় আসে। সে আমার দিকে একটি বিজ্ঞাপন পেপার এগিয়ে দিয়ে আনন্দিত গলায় বলে ওঠে, সানারে, একটা খুশির সংবাদ আছে। কি? এই দেখ, জবের বিজ্ঞাপন। দেশের নামকরা 11 কোম্পানিতে মোটিভেটর পদে লোক নিয়োগ দিচ্ছে। স্যালারি প্রথম দিকে 40,000, পরে তো দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতায় স্যালারি আরও বাড়বে। কত বড় একটা সুযোগ বলতো, এমন সুযোগ হাতছাড়া করব না। চল আমরা কদিন ট্রেনিং করে কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে আসি। কপালে থাকলে যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। আমি কৌতূহলী হয়ে টোয়া থেকে পেপারটি হাতে নিই। বিজ্ঞাপনের সবগুলো লেখা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি। একটা লেখা দেখে কিছুটা ইতস্ত বোধ করি। বলি, এটা তো ঢাকায়। হ্যাঁ, ঢাকাই তো। এত দূর তাহলে কিভাবে সম্ভব? টোয়া আমার কথা শুনে খিলখিল করে হেসে দেয়। হাসি থামিয়ে তারপর আমাকে বলল, কুমিল্লা থেকে ঢাকা অল্পের পথ। এইটুকু যাত্রায় তুই এতটাই ইতস্ত? তা না, ব্যাপারটা হলো আমার যদি ওখানে জবটা হয়ে যায় তাহলে মাকে এখানে রেখে ওখানে কিভাবে সম্ভব থাকা। টোয়া এবার আরও অট্টহাসিতেই পেটে পড়ে। হাসি টেনে টেনে বলল, ভাবতাম তুই সুশীতল, সহজ সরল মেয়ে, কিন্তু অত্যাধিক সহজ সরল যে গাদার হাড্ডিস আর জানতাম না তো। টোয়া কথায় আমার ওর দিকে রাগি রাগি মুখে তাকাতেই ও আমার মাথায় একটা ছাটি মেরেই বলল, দূর পাগলি, আমি তো মজা করলাম। এর জন্য রাখতে হয়? আন্টিকে নিয়ে চিন্তা কিসের? ওখানে যদি ভালোভাবে সেটেল হোস তাহলে আন্টিকে তোর সাথেই রাখবি। বেশ, ঝামেলা তাহলে মিটমাট। তা ঠিক বলেছিস। তো এখন ডিসিশন? আমি মায়ের সাথে কথা বলেই তোকে রাতে জানাচ্ছি। তাড়াতাড়ি কর, দেখেছিস তো ইন্টারভিউ ডেটটা একদম হাতে গোনা। বিকেলের দিকে মাকে জবের ব্যাপারটা বলি। ঢাকা বিদায় মা প্রথমে যেতে রাজি হননি। অনেক আকুতি মিনতি অনুপ্রেরণামূলক বাণী শোনার পর রাজি হয়। মা রাজি হওয়াতে আমি জীবনে নতুন একটা টার্নিং পয়েন্ট যেন খুঁজে পেলাম। আমি নিজের পায়ে দাঁড়ালে ওই মানুষগুলোর নিছক মনোভাবের জবাব আমি ফিরিয়ে দিতে পারবো। সমাজের ছোট শ্রেণীর মানুষেরাও যে মূল্য আছে তা আমি বুঝিয়ে দিব। অর্থলোভী পৃথিবীর সব সুখ এনে দিতে পারে না, তার প্রমাণ আমি দেখিয়ে দিব। কত কত স্বপ্ন, আল্লাহ তুমি পূরণ করো। পরদিনই আল্লাহর নাম নিয়ে টোয়াকে সঙ্গে করে নিয়ে ঢাকায় রওনা করি। ঢাকা শহরটা আমি তেমন একটা চিনি না। ছোটবেলায় খালামণির বাসায় একবার মায়ের সঙ্গে নাকি এসেছি। বড় হওয়ার পর ঢাকায় আজ এই দ্বিতীয়বার। আমি এবং টোয়ার একটা বান্ধবীর বাসায় গিয়ে উঠি। টোয়ার বান্ধবীও নাকি গ্র্যাজুয়েশন কমপ্লিটেড, সেও আমাদের সাথে ইন্টারভিউ দিবে। তারপর আমরা 3জন মিলে মোটিভেটরের একটা শর্ট কোর্সে ভর্তি হয়ে যাই। কোর্সটা শেষ করতে করতে আমাদের ইন্টারভিউর ডেট গনিয়ে আসে। ধানমন্ডির 11 ব্রাঞ্চে আমাদের ইন্টারভিউ টাইম ফিক্সড করা হয়। সেখানে আমরা 3জনই যথাসময়ে পৌঁছাই। প্রথমে ইন্টারভিউ ছিল টোয়ার বান্ধবী রিন্তির। আমি আর টোয়া বাহিরে দাঁড়িয়েছিলাম। রিন্তির ইন্টারভিউ শেষ হলে সে বেরিয়ে আসে। বাহিরে এলে সে মুখটা কেমন গম্ভীর করে ফেলে। আমি এবং টোয়া তাকে দেখা মাত্রই তার দিকে এগিয়ে যাই। হতাশ হতাশ গলায় বলি, কিরে, প্রশ্নটা কি খুব জটিল ছিল? রিন্তি আমাদের কথা জবাব না দিয়ে টোয়ার হাতে থাকা মাম বোতলটা 100 ফাটে টান দিয়ে গদগদ করে বোতলের পুরো পানিটা শেষ করে দেয়। তারপর জোরে একটা দম ছেড়ে বুকে হাত রেখে হাঁপিয়ে হাঁপিয়ে বলল, প্রশ্ন জটিল না, স্যারের কথার ধরন জটিল। বেটা একটা গাচ্চা, যে লেভেলে কথা বলে প্রশ্নের থেকেও কথা জটিল মনে হয়।
আমার তো গলা একদম শুকিয়ে খড় হয়ে গেছে। মনে হয় না আমাকে ইন্টারভিউতে সিলেক্ট করা হবে। কিন্তু কেন? আরে, যে জোরে ছেটকি দিয়া বের করে দিছে, বেটা তো খুবই তেজ। টোয়া ভিতরে ভিতরে একটু ভয় পেয়ে যায়, কারণ নেক্সট তার পালা। আমি টোয়ার মনের ভয় জড়তা কাটিয়ে দিতে রিন্তির বিষয়টাকে হাসিতে উড়িয়ে দেই। হাসতে হাসতেই বলি, তোমার উত্তর করাই বলছিল, নয়তো দাঁত ভাঙ্গা উত্তর করেছ, তাই স্যারের রাগ উঠে গেছে। টোয়ার দিকে ফিরে বললাম, টোয়া, এত টেনশন নিস না তো, ইনশাল্লাহ সব কিছু ভালোই হবে, মনে সাহস রাখ। টোয়া বোঝায়, কিন্তু ভিতরে ভিতরে আমিও তো ভয়ে শেষ। টোয়ার ইন্টারভিউ শেষ হয়েছে, ভাবলাম সে অন্তত ভালো কিছু নিয়ে আসবে, হলো তার উল্টোটা। রিন্তি থেকে সে আরও বেশি ভয় পেয়েছে। এবার আমার মনের কোনো জমিয়ে রাখার সব আত্মবিশ্বাস যেন তুলোর মতো উড়ে যেতে লাগলো। আর ওই খচ্চর ব্যাটার তেজ মুখখানা দেখতে আমারও ভিতরটা গিজ গিজ করে উঠল। অবশেষে আমারও ডাক পড়ে যায়। যাওয়ার সময় টোয়া আমার হাত শক্ত করে ধরে বলল, আমার বিশ্বাস তুই পারবি, মনের সাহস এবং আত্মবিশ্বাস ধরে রাখ। টোয়ার কথায় মাথা নেড়ে আমি দৃঢ় পায়ে ইন্টারভিউ কক্ষের দরজার হাত রাখি। দরজা ঠেলে ভিতরে উকি দিয়ে বলি, মে আই কাম ইন স্যার? লোকটা মাথা নুয়ে কি একটা ফাইল দেখতেছিল, তাই পূর্বানুসারে মাথা রেখে জবাব দেয়, ইয়েস, কাম ইন। আমি মিনমিন পায়ে ভিতরে ঢুকি আর টেবিলের দিকে পা বাড়াতে থাকি। সাথে এক গাঁটটি ভয় জড়তার সংকোচ তো আছেই। টেবিলের কাছে আসতে লোকটি মাথা তোলে, প্লিজ সিট ডাউন বলবে, কিন্তু তার বলা হলো না। লোকটি আমার দিকে তাকাতেই আমার চোখ দুটো গোল আলুর মতো যেন আটকে যায়। আমার চোখ জোড়া শুধু গোল আলু নয়, যদি সম্ভব হতো তাহলে মাটির সাথে মিশে যেয়ে আমি নিজেকে হারিয়ে ফেলতাম। থরথর করে পায়ের কাঁপুনি, বুকের ভিতর দুঃখ, মাথায় শূন্যতা নিয়ে দুবার ভাইয়ের সামনে আমি দাঁড়িয়ে আছি। ইন্টারভিউটা না দিয়ে চলে আসলে এটা মোটেও ঠিক করিসনি। 11তে ইন্টারভিউ দেওয়ার সুযোগ যখন তখন আসে না। যদি একবার টিকে যেতিস তাহলে লাইফ একদম সেটেল হয়ে যেত। কি করলি তুই এটা? উফ, বলে টুয়ার আগে কপাল চাপড়াতে থাকে। আজ 11 কোম্পানিতে মোটিভেটর পদে আমার যে ইন্টারভিউটা ছিল ওটা আমি দেইনি। ওই তুবার নামের লোকটির সামনে থেকে তখনই চলে আসি। একটা ছোটোখাটো চাকরি করব, তারপরে এই অমানুষটার সামনে এসে কখনোই দাঁড়াবো না। জানি ইন্টারভিউ স্পটে কাজটা করা আমার একদমই ঠিক হয়নি, এছাড়া আমার উপায় ছিল না। আর এই নিয়ে টোয়া আমার উপর অগ্নিশর্মা। আমি টোয়ার কাঁধে হাত রেখে নরম গলায় বলি, কোম্পানিতে আমি জব করব না। টোয়া চোখ বড় করে আমার দিকে তাকায়, গম্ভীর মুখ করে বলল, তাহলে সরকারি চাকরি করবি? আরে সরকারি চাকরি করতে হলে লাখ লাখ টাকা ঘুষ আর পিছনে মামা খালুরা থাকা লাগে, জানিস? আমাদের তো তাও নেই। আমি খানিক হেসেই বললাম, পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়, নিজের ইচ্ছে আর চেষ্টা থাকলে সবই সম্ভব। তাহলে আজ ইন্টারভিউর সময় তোর সেই ইচ্ছার চেষ্টা করেছিল, ভয়ে তো ইন্টারভিউটা না দিয়ে চলে আসলি। বলাটা খুবই সহজ, কিন্তু করাটা তার চেয়ে কঠিন। টোয়ার এমন কথায় আমি জোরপূর্বক হাসার চেষ্টা করলাম, তবে উত্তর দেওয়ার মতো শব্দ খুঁজে পাইনি। আমার চুপ থাকা দেখে টোয়া অভিমানী বিলাপে ফোড়ন কেটে আবারও বলল, তোকে আবার এসব বলছি কেন? তোর স্বামী আছে, স্বামীর বড় চাকরি আছে। কদিন পর স্বামীর বাড়ি উঠলে আর চাকরি করাও লাগবে না। যত সমস্যা তো আমার, বাড়িতে অসুস্থ বাবা আছে এবং ছোট বোন, তাতে দেখাশোনা করতে একটা চাকরি আমার খুবই দরকার। বলে টোয়া একটা আক্ষেপ নিঃশ্বাস ছাড়ে। আমি ছলছল চোখে তার দিকে তাকিয়ে থাকি। চাহনিটা একদম নিষ্পাপ, নিঃস্বার্থ। মুখ না বললে এই চোখ জোড়া ঠিকই বলছে, টোয়া আমার অবস্থায় তোরের মতো। হয়তো সামনে ফকফকে সাদা আকাশ, ভিতরে কালো মেঘ। আমারও যে একটা চাকরির খুবই দরকার। ভাবনার মাঝে টোয়া টপকে বলে উঠল, আচ্ছা আমাকে একটা কথা বলতো, ইদানিং তোর এত চাকরির প্রয়োজন হলো কেন? কদিন পর স্বামীর ঘরে যাবি। দুবার নাকি কি যেন তোর স্বামীর নাম, শুনলাম সে তো ভালো বেতনে চাকরি করে। টুয়ার এমন কথায় আমার ভিতরটা দুমড়ে মুচড়ে ওঠে। দুবারের সাথে আমার যে ঝামেলা সত্যটা আর টুয়া জানে না। ভেবেই নিজেকে যথেষ্ট আগলে স্বাভাবিকে জবাব দেই। পুরুষের পাশাপাশি মেয়েরাও স্বাবলম্বী হলে ভুল কি? বরঞ্চ প্রতি মাসে মাসে তার পুরুষের কাছে টাকার জন্য নারীর হাত পাততে হয় না। মন্দ বলিসনি। আচ্ছা একটা কাজ করতে পারিস। কী কাজ? তোর স্বামীকে বললেই তো সে তোকে একটা ভালো চাকরি দিয়ে দিবে, আর চাকরির জন্য তো দৌড়াতে হবে না। এবার আমার মস্তিষ্ক নড়ে চড়ে ওঠে, রাগে পুরো মাথা ঝিঝি করতে থাকে। এই প্রথম থেকে মুখে একই কথা, তোর স্বামী তোর স্বামী। আরে বাবা, ও আমার কিসের স্বামী? ও আমার কোনো স্বামী নয়। কিন্তু টোয়াকে তো এসব বলা যাবে না। এতদিন যে মুখে যার গুণগান শুনতে শুনতে কানঠাসা হয়ে যেত, এখন সেই মুখে তার ব্যাপারে খাপ ছাড়া বিষয়টা শুনলে বেমানান। কিন্তু এই পারাক্রান্ত মনে ওসব কথার উত্তর দিতে পারবো না।
বরং কষ্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এখন কিছুতেই কষ্ট পেতে চাচ্ছি না, আমি ভালো থাকতে চাচ্ছি। আমি বললাম, অন্য দয়দারে চাকরি নিতে গেলে পরে খোটার বাগিদার হতে হওয়া লাগে। ও মা, এটা আবার কেমন কথা বললি? নিজের স্বামী থেকে খোটা শোনার সময় একটা রোমান্টিক ব্যাপারও আছে ইয়ার। চোখ টিপে বলছে, প্লিজ একটু চুপ করবি? এসব কথা শুনতে আমার ভালো লাগছে না, অন্য কিছু বল। আচ্ছা বল, অন্য কিছু কি? আকাশের নাম্বারটা তোর কাছে আছে বা আইডিতে তোর সাথে অ্যাড আছে? কোন আকাশ রে? আমাদের কলেজের সায়েন্স গ্রুপের স্টুডেন্ট ছিল, ভুলে গেলি? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। সে তো এখন অনেক বড় একজন মেডিসিন ডাক্তার। জানি। তোর প্রতি বেচারির সে কি ভালোবাসা ছিল রে! তুই তো স্বামী আসছে বলে বলে বেচারিকে পাত্তাই দিলি না। আজ হঠাৎ প্রাক্তনের কথা মনে পড়লো কেন? ব্যাপার কি? ও আমার কোন জন্মের প্রাক্তন রে? একেবারে দেওয়ালের সাথে গাড়া মতো রে, ভাড়ামি। মজা করলাম। আচ্ছা শোন, নাম্বার নেই, তবে আইডিতে অ্যাড আছে। মেসেজ দে একটা তাহলে। টোয়া মুখটা থুবড়ে ফোনের স্ক্রিন আমার সামনে তুলে ধরে, বলল, দেখ ওরে কতবার মেসেজ দিলাম, অ্যান্সার তো দূরে থাক, সিনই করে না। ডাক্তার হয়ে এখন বাপ দেখায়। আমার মেরুদণ্ড বরাবর একটা শীতল হিম বয়ে যায়। আকাশ টোয়ার মেসেজের একটা উত্তরও করেনি। টোয়া তো একসময় তার ক্লাসমেট ছিল। মানুষ যতই ভালো পজিশন, ভালো স্থান, ভার্সিটি লাইফের বন্ধুদের তো ভুলে যায় না। আচ্ছা ভুলে যেতেও স্বাভাবিক কি? দুবার ভাইয়ার আজ বাড়ি গাড়ি জব সব থাকার কারণেই তো আমাদের মতো মেয়েদের ওনার মানুষই মনে হয়নি। তবে সত্যি কি আকাশ অনেক পরিবর্তন হয়ে গেছে? আমার বিশ্বাস হয় না। কিছুক্ষণ মাথার ভিতরে এরকম ভাবনা কুটকুট করতে থাকে। পরক্ষণে টোয়ার হাত চাপড়ে ফোনটা আমি হাতে নিই। টোয়া হা হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। আকাশের মেসেজ বক্সের উপর নীলবিন্দুটা টুপটাপ করছে। তার মানে সে এখন লাইনেই আছে। আমি টুপ করে একটা মেসেজ পাঠিয়ে দেই। হ্যালো আকাশ, আমি সানা বলছি। ব্যস্ত না থাকলে কলটা রিসিভ করতে করতে আশা করি অভুক্ত হবি না। সেন্ড করে দিয়ে ফোন হাতে নিয়ে বসে থাকি। অপেক্ষা করি ফিডব্যাক পেতে। 1 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা কেটে গেল। তারপরও আকাশের ফিডব্যাক এলো না। আমার মনটা আচমকা খারাপ হয়ে যায়। খারাপ হওয়ার কারণ নেই, অথচ খারাপ হয়ে গেল। তারপর নিরিবিলি বারান্দার চেয়ারে অনেকক্ষণ বসে থাকি। রাস্তার এপাশে ওপাশে নিয়ন আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু দিনের মলিন আলোয় এখনও সেই আলোগুলো ফুটে ওঠেনি। জনমানুষ কুটকুট পায়ে ফুটপাত দিয়ে যাচ্ছে আসছে। গাড়িগুলো হর্ন বেজে বেজে একে অন্যকে পাশ কেটে ছুটে যাচ্ছে। কিছুক্ষণ এভাবে থাকার পর টোয়া এসে আমার সামনে দাঁড়ায়। তার ফোনটা এগিয়ে দিয়ে বলল, আকাশ কল করেছে। মুহূর্তে কেন জানি আমার মনের অজান্তে হেসে দেই। টুয়া থেকে ফোনটা নিয়ে আকাশের কল রিসিভ করি। রিসিভ হতে ওপাশ থেকে আকাশ বলল, সানা আমি খুবই ব্যস্ত ছিলাম রে, তাই তোর মেসেজ সিন করতে পারিনি। হঠাৎ কী করে আমার কথা তোর মনে পড়লো। আচ্ছা কোথায় তুই এখন? ঢাকায়। কাল দেখা করতে পারবি আমার সাথে? কোথায়? তুই এখন কোথায় আছিস? পার্মগেট। আচ্ছা আমি কালকে পার্মগেট আসছি। আচ্ছা তাহলে রাখলাম, সব কথা কাল বলবো। কিছুক্ষণ পর আবার রুগী দেখতে হবে, মাত্র একটু ব্রেক পেলাম, তাই এর ফাঁকে তোর সাথে কথা বলার সুযোগ পেলাম। ধন্যবাদ সানা, আমি খুবই খুশি হয়েছি তুই কল দিয়েছিস। আচ্ছা রাখ, কাল কথা হবে। বাই, টেক কেয়ার। টেক কেয়ার। কলটা রেখে গোল গোল চোখে টোয়ার দিকে তাকাই। স্যার থেকে দাঁড়িয়ে টোয়ার মাথায় একটা চাটি মেরে বললাম, কিরে আকাশ নাকি বাবের জম? এখন দেখলি তো, আমাদের সাথে বাপ নেওয়াটা স্বাভাবিক। তোর সাথে কেন নেবে? কারণ তোকে তো একসময় বেচারি ভালোবাসতো। ভালোবাসতো মানলাম, কিন্তু মেসেজ সিন করলো কেন? আইডি তো তোর, আমার নয়। টোয়া এ কথার আর জবাব দিতে পারেনি। কাসুমাসু করে দেয় একটা। আমি হেসে ফেলি। বললাম, কারো ব্যাপারে ভালোভাবে না জানি কিছু আন্দাজ করা ঠিক না। সে আবার কথার পিঠে জবাব না দিয়ে পারেনি। বলল, হয়েছে হয়েছে, কালই দেখবি। কথায় তো আর ভাব বোঝা যায় না, বোঝা যায় মানুষের ভাব ভঙ্গিতে। পরদিন সকালে আমরা আকাশের সাথে ফার্ম গেটে ক্যাফেটেরিয়াতে দেখা হয়। সাথে টোয়া এবং রিন দিয়েছিল। আকাশকে আমি প্রথম থেকে চিনতে পারিনি। আগে থেকে কেমন লম্বা সুন্দর হয়ে গেছে। কলেজে থাকতে পোলাপান রোগে দেখলে পাতলু ভাই বলে খেপাতো, অথচ এখন দেখে মনে হলো ওরা তার ভুল বর্ণনা করেছে। টোয়া তো দেখা মাত্র বলে ফেললো, কিরে বিলাই, আগে থেকে এতটা সুন্দর হয়ে গেলি কা? কি ক্রিম মাখোস আবার? আমার একটু আমিও মাইখা তোর মতো সুন্দর হমো। ওর কথা শুনে আমি এবং রিন্তি খিলখিল করে হেসে দেই। আকাশও হাসে, তবে নিঃশব্দে। তারপর আমরা চেহারা বসি, সেটা আকাশকে নিয়ে। আকাশকে আঙ্গুল উঁচিয়ে বলল, এই কর্তব, কলেজ লাইফের পোলাপানরা মানুষ বুইলা যায় কত। আকাশ সামান্য থতমত খায়, আমতামতা করে বার গলায় বলল, না তাহলে তুই আমারে বললি কে? কই বললাম? টোয়া তার ফোনটা আকাশের সামনে তুলে ধরে আর খড়খড় গলায় বলতে থাকে, দেখ কতগুলো তোরে মেসেজ দিলাম, এমনকি তোর পোস্টেও কমেন্ট করেছি, তারপরেও তো তুই রিপ্লাই দেসনি। ডাক্তার হইয়া তো আমাকে একবারে ভুলেই গেলি। না না, এ কেমন কথা, কাউকেই ভুলিনি। আমি আকাশের দিকে তাকাই। টোয়ার বলা উক্তিগুলো আকাশের সাথে সম্পূর্ণ মিলেনি। আকাশের কোনো অহংকার নেই, সে আগের মতোই সহজ সাবলীল, তবে আগের থেকে খানিক গম্ভীর হয়ে গেছে। কথা কম বলে, আর কথা কম বলতে প্রত্যেক ডাক্তারই চেষ্টা করে।
কথা কম বলে মস্তিষ্ক সুস্থ থাকে, আর ঠান্ডা শীতল মস্তিষ্ক রোগীদের সেবার জন্য খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। খাওয়া দাওয়ার প্রক্রিয়া শেষ হলে আকাশ নিচ থেকে বলে উঠল, টোহা তোরা একটু সাইডে যেতে পারবি? আমি সানার সাথে একান্ত পার্সোনাল একটু কথা বলতে চাচ্ছি। পার্সোনাল কথা, এই দুটো শব্দ শোনার সাথে সাথে আমার ভিতরটা জমে আসে। এই দুটো শব্দ যেন আমার অতি চিরল পরিচিত শব্দ। এই দুটো শব্দ মিশে আছে আমার কত কলেজ লাইফের স্মৃতি। কলেজে থাকতেও আকাশ সবার মাঝখানে আমাকে দেখলে সবাইকে উদ্দেশ্য করে বলে উঠত, এই তোরা একটু সর না, আমি সানার সাথে একটু কথা বলবো। তারা কেউ সরতো না, উল্টো উপহাস করে বলতো, অন্যের বইয়ের সাথে আলাদা কথা কিসের? যা বলবি সামনাসামনি বলবি, আমরাও একটু শুনবো, আমরা কেউই এখান থেকে সরবো না। তখন আকাশ লজ্জা পেয়ে চলে যেত, আর আমার সাথে পার্সোনাল কথা বলা তার হয়ে উঠতো না। অথচ আজ এতগুলো বছর সে একই আবদার। অবশ্য টোয়া এবং রিন্তি কোনো প্রতিক্রিয়া দেখালো না। তারা দুজনে খানিক দূরে গিয়ে বসলো। ওরা দূরে বসতে আকাশ আমার দিকে ক্ষীণ চোখে তাকায়, সিরিয়াস মুড করে বলল, হঠাৎ কী ভেবে এতগুলো বছর পর তোর আমার কথা মনে পড়লো? আমি তো ভাবলাম আমাকে ভুলেই গেছিস। আরে না, বলবো কেন, ক্লাসমেটদেরকেও ভুলে নাকি? আকাশ হেসে ফেলে, বলল, খুশি হলাম এ বেহায়ার কথা যে মনে রেখেছিস। বেহায়া? আকাশ চুপ করে যায়, প্রসঙ্গ পাল্টে বলল, বাই দ্য ওয়ে তোর হাজব্যান্ড কেমন আছে? সংসার তো শুরু করেছিস তা? আমি চলচল চোখে আকাশের মুখপানে তাকাই, কোনো মতে উদাসভাবে জবাব দিই, হ্যাঁ এই তো। আচ্ছা আকাশ, হুম, একটা কথা বলবো যদি কিছু মনে না করিস। অফকোর্স বল। আমাকে একটা চাকরি ম্যানেজ করে দিতে পারবি? এই যেমন ধর স্কুলে অথবা কলেজের শিক্ষকতা পেশায় হলেও চলবে। জানিসই তো, গোড়া লোক ছাড়া এসব চাকরিতে জয়েনিং হওয়া আকাশ কুসুম। তুই তো আমার পরিচিত, তোর সাথে অনেকেরই হয়তো হাত আছে, তুই চেষ্টা করলে আমাকে। আকাশ আমার কথা শুনে কেমন বোধ করলো তা আমি জানি না, তবে খুব সহজ সাবলীলভাবে বলল, সত্যি চাকরি করবি? হ্যাঁ আকাশ। আচ্ছা আমি দেখছি কি করা যায়, তুই টেনশন করিস না। ধন্যবাদ আকাশ, বন্ধুদের ধন্যবাদ দেওয়া লাগে না। আর তোর কী অবস্থা বল? তারপর আকাশের সাথে অনেক কথা হয়, কলেজ নিয়ে, ব্যাচমেটদের দুষ্টমি নিয়ে, আরও অনেক কিছু। এত শত কথা বলার ফাঁকে আকাশ আমায় একটিবারও জিজ্ঞেস করেনি হঠাৎ আমার চাকরির প্রয়োজন কেন, কিন্তু আকাশ তা করেনি। আমার খুবই ভালো লাগে ওর এই গুণের জন্য, আজও আমি ওকে বলতে পারিনি। ঢাকায় চলে আসলাম আজ সপ্তাহখানেক হলো। এরই মাঝে মায়ের সাথে আমার তেমন ভালোভাবে কথা বলা হয়ে ওঠেনি। মায়ের হাতে যে ছোট্ট একটা বাটন ফোন ছিল, ওটার অর্ধেকাংশই অকেজো। ওখান থেকে রিসিভিং হলেও শব্দ এখানে কিছুটা শোনা যায়, আবার যায়ও না। এখানে মাকে দেখাশোনার মতো তেমন কেউ নেই, এ নিয়ে একটু বেশি পেরেশানি। তাই বাসায় শীঘ্রই ব্যাক করতে সিদ্ধান্ত নেই। ভাবলাম আজ বিকেলেই রওনা করে দিব, কিন্তু তার আগে আকাশ কল করে আবদার করে বসলো, আগামীকাল সকালে তার সাথে যে করে হোক আর একটিবার যেন দেখা করে যাই। ঢাকায় পরে আবার কবে আসা হবে না হবে তার কোনো ঠিকানা নাই। তাই আকাশের আবদারে তেমন প্রতিক্রিয়া দেখায়নি, রাজি হয়ে যাই। ওর সাথে দেখা করে কাল দুপুরের পর কুমিল্লায় রওনা করব ভেবে মনস্থির করি। সন্ধ্যা হয়, চারদিকে আবছা অন্ধকার নেমে আসে। আমি টুয়া এবং রিন্তি বেলকনিতে বেতে চেয়ারে বসে আয়েশ করে চা খাচ্ছি। চা খাওয়ার মাঝে টুয়া পোড়ন কাটে, সব গলায় বলল, কি মনোমুগ্ধকর এক সন্ধে বল। মৃদু বাতাস, আবছা আতা, সাথে এক কাপ চা। কেমন বোধ হচ্ছে তোদের? রিন্তি কেমন উৎসাহ দেখালো না, সে তার মতোই চা খাচ্ছে। আমি উৎসুক না হয়ে পারিনি। নতুন পরিবেশ মানুষকে কৌতূহলী করে, এ অস্বাভাবিক কিছু নয়। আমি কৌতূহলী চোখে টুয়ার দিকে তাকিয়ে বললাম, আমার তো সেই ফিলিংস হচ্ছে, ইচ্ছে তো হয় এখনই বাহিরে গিয়ে একটু ঘুরে আসি। এ দুখানা শব্দ অবচেতন টোয়ার কানের মাঝ বরাবর গিয়ে বাজতে সে তরতর করে বলল, তাহলে এখনই ঘুরে আসি চল। আমি এবং রিন্দি টোয়ার দিকে দাদা চোখে তাকাই। ভাবলাম কৌতুক করে বলেছে হয়তো, কিন্তু পরক্ষণে আমাদের ধাঁধানো চোখকে আরও অবাক করে দিয়ে সে বলল, আমি রেডি হচ্ছি, তোরা রেডি হয়ে নে, আজ মন ভরে সন্ধ্যের শহর দেখব। আমি প্রথমে খানিক অবাক হলেও পরে সিরিয়াসলি বললাম, সত্যি বের হবি? সত্যি। এ মুহূর্তে বাহিরে বের হওয়াটা রিন্তি মেনে নিতে পারেনি। সন্ধ্যের পর ঢাকা শহরে বের হওয়া প্রতিটা মেয়ের জন্য রিক্সি। আড়ালে আবডালে হিংস্র জানোয়াররা উৎপেতে থাকে, আর সুযোগ পেলেই খুবলে ধরে। সেখানে ঘুরতে বের হবে? ইম্পসিবল। বেবে রিন্তি টকবক করে বলে উঠল, এ অবেলায়? ইম্পসিবল। যেতে ইচ্ছে হলে কাল সকালে বের হোস। ঘোরার জন্য একটা স্বাচ্ছন্দ্যকর পরিবেশ লাগে, যেটা এই মুহূর্তেই আছে। সন্ধ্যের পর ফুটপাতগুলোতে বখাটের ঢোল নামে। মেয়ে মানুষের অসময়ে বাসা থেকে বের হওয়া ঠিক না। আমি কখনোই সন্ধ্যের পর বের হইনি, কিন্তু খুবই আর্জেন্ট প্রয়োজন হয় তখন বাবা বা ভাইয়ের সাথে বের হই। উফ, কিচ্ছু হবে না রে বাবা, তুই তো কোনো সময় সন্ধ্যার পর বের হোসনি, তাহলে এমনটা বোধ হচ্ছে। তাই আমাদের সাথে বের হ, তারপর দেখবি তোর এমন চাপা দিদা মুছে গেছে। কিন্তু
আর কোনো কিন্তু নয়। আই তো। রিন্তি কথার সাথে আর পেরে উঠতে পারিনি, এক প্রকারে বাধ্য হয়ে আমাদের সাথে বের হয়। আমি একটা গ্রে কালার গাউন পরে মাথায় ওড়না জড়িয়ে নিই, টোয়া সেমি সিল্ক 3 পিস, আর রিন্তি টপসের সাথে বড়সড় একটা ওড়না গায়ে জড়িয়ে নেয়। বাসা থেকে 2 পা সামনে বাড়াতে রিন্তি সাপাট করে বলে উঠল, আচ্ছা শোন না, আমরা একটু শ্যামলীতে যাই, আমার কিছু কেনাকাটা করতে হবে। কয়দিন পর মামাতো ভাইয়ের বিয়ে। আমি এবং টোয়া একে অপরের মুখের দিকে তাকাই। টোয়া কথার পরন কেটে চোয়াল শক্ত করেই বলল, কিছুক্ষণ আগে না নিচে বের হবি না বলে 2 হাত লাফিয়ে দিয়েছিস, আর এখন শ্যামলীতেও যাবি? তেমন কিছু নয়, বাহিরে আসলাম, একেবারে কেনাকাটাও করে নিব। তাছাড়া তোরা তো আছিস, চয়েস করতে সমস্যা হবে না। ইটস ওকে, নো প্রবলেম। আমরা যাব, সাথে ঘোরাও হবে এবং চেনাও হবে। টোয়া মিনমিন করেই বলল, রাতের বেলায় কিছুই বুঝবি না, শুধু গাড়িগুলোর ফ্ল্যাশ দেখবি। তাতে কি হয়েছে, গাড়ির ফ্ল্যাশ আলোতেও যদি কিছু টিছু চিনি। আমার কথা শুনে রিন্তি খিলখিল করে হেসে দেয়, সাথে টোয়াও। তারপর আমরা 3জনে একটা বাসে উঠি। বাসে উঠে আবার আরেক ঝামেলায় পড়ি। বাসের সবগুলো সিটে মানুষের ছড়াছড়ি, বসার এক পালি জায়গা নেই। তাদের সবার দৃষ্টি এখন আমাদের দিকে, কিভাবে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে। এই মুহূর্তে রিন্তির উপর আমার প্রচণ্ড রাগ হয়। শ্যামিলিতে না গেলে তো এমন একটা পরিস্থিতিতে পড়তে হতো না। আমি মাথাটা টোয়ার কানের দিকে এগিয়ে পড়লাম। টোয়া, চল আমরা নেমে যাই, এভাবে দাঁড়িয়ে থাকতে আমার কেমন যেন লাগছে। দেখ সবাই আমাদের দিকে কিভাবে তাকিয়ে আছে। কিভাবে বের হব? আমাদের সামনে আস্তে আস্তে মানুষ ভর্তি হচ্ছে, এখন নামতে গেলে সবার ডলাডলি খেয়ে বেরিয়ে আসতে হবে। তার চেয়ে ভালো কয়েক মিনিট একটু কষ্ট করে দাঁড়িয়ে থেকে শ্যামলী পৌঁছাতে পারলেই হলো। কিন্তু আমরা মেয়ে মানুষ বাসে ভাবে দাঁড়িয়ে থাকাটা। সম্পূর্ণ কথা শেষ করার আগে টোয়া হাতে সিমটি মেরে আমায় থামিয়ে দিয়ে বলল, ঢাকায় এমনই, মেয়েরা দাঁড়িয়ে যেতে পারে, শুধু নিজের সংকোচ দ্বিধা নিয়ন্ত্রণে রাখতে হয়। তারপর আর কি, টোয়ার কথা মেনে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যামলীতে পৌঁছাই। আমাদের মার্কেটে আসতে 7:30 বেজে যায়। আমি মার্কেটটা দেখে অনেক চমকে হই। পুরো মার্কেট জুড়েই যেন একটা আভিজাত্যের ছোঁয়া লেগে আছে। হরেক রকম দামি দামি জামা কাপড়, অর্নামেন্টস, জুতা, কসমেটিক্স, পুরো মার্কেটে রন্দে রন্দে সাজানো। আবার এগুলোর দামও চড়া। বিদ্যমান লোকজন যে এখানে মার্কেট করতে আসে তা আমি অনেকটাই আন্দাজ করতে পেরেছি। রিন্তি পুরো মার্কেটে ঘুরতে ঘুরতে তারপর একটা জামা চুজ করলো। জামাটা আয়নার সামনে নিয়ে দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকে রিন্তি। দেখতে দেখতে আমায় বলল, দেখো তো সানা, কেমন লাগছে আমাকে? অনেক সুন্দর, তোমার গায়ের রঙের সাথে জামার রং বেশ মানিয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ। তারপর জামাটা প্যাকিং করার পর ক্যাশে গিয়ে রিন্তি টাকা জমা করে আসে। আমরা সবটা থেকে বেরিয়ে একটা অর্নামেন্টসের দোকানে ঢুকি। অর্নামেন্টসগুলো খুবই সুন্দর। একজোড়া কানে দুল আর ব্রেসলেট দেখে আমার চোখ জ্বলসে ওঠে। কি সুন্দর মুক্তার মতো চিকচিক করছে দুল এবং ব্রেসলেটের কারুখচিত কাজগুলো। কারো নজরে পড়লে তা থেকে শখ সরাতে কষ্ট হবে। মনে মনে একটা লোভাতুর বোধ থাকবেই। খুব উৎসুক হয়ে যায় দাম জানতে, তবে ভিতরে ভিতরে কিছুটা সংকোচ বোধও করি। দামটা জিজ্ঞেস করার পর জিনিসগুলো যদি না কিনতে পারি তাহলে বিষয়টা খুবই খারাপ দেখাবে না? তারপর অবাধ্য মনকে সায় দিতে পারি না, পশ করে বলেই উঠলাম, এই যে ভাইয়া, এই জোড়া কানের দুল আর ব্রেসলেটের দাম কত হবে? জি ম্যাম, দুল 5,000 টাকা আর ব্রেসলেট 2,500 টাকা। দিব? আমি থতমত খেয়ে বসি। এত টাকা এই মুহূর্তে আমার কাছে নেই। বললাম, ইয়ে মানে ভাইয়া, এখন এত টাকা নিয়ে আসিনি, আবার আসলে কিনে নিব বলে রিন্তি এবং টোয়াকে তাগাদা দিয়ে বেরিয়ে আসতে। রিন্তির কি নাকি চুড়ি কিনা লাগবে, তাই সে টোয়াকে নিয়ে চুড়ি চুজ করছে। আমি বেমানানের মতো দোকানের শেষ প্রান্তের কর্নারে এসে দাঁড়িয়ে থাকি। কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পর তারপর রিন্তির চুড়ি চুজ হয়। চুড়ি কিনে ক্যাশ করে দিয়ে বেরিয়ে আসে। আমরা শপিং মলের মেন ফটকে আসতেই হঠাৎই ঝড়ের গতির মতো আকাশ কোথা থেকে যেন এসে আমাদের সামনে উপস্থিত হয়। আমি চমকে ব্রৌযুগল কুঁচকে বলে ফেলি, আকাশ তুই? তোর সাথে তো কালকে দেখা করার কথা আমার। তোকে দেখতে ইচ্ছে হয়েছিল তাই হাসপাতাল থেকে সোজা এখানে চলে আসলাম বলে আকাশ হাসার চেষ্টা করলো। সাথে টোয়াও হাসছে। ওর হাসির মাঝে কিছু লুকানো লুকানো ভাব চলে আসছে। সে আকাশকে এখানে কল দিয়ে আনে নাই তো? না হলে আকাশ তো জানার কথা নয় আমি এখানে আসছি। ভাবনার মাঝে টোয়া টপকে বলে উঠল, সারপ্রাইজটা কেমন ছিল রে? আমি রাগ রাগ চোখে ওর দিকে তাকাই। রাগে ফুঁসতে ফুঁসতে আমার নাকের ডগা ফুলে ওঠে। ইচ্ছে হয় ওর নাকটা একটা সপাটে পাঠিয়ে রক্ত জড়িয়ে দিই। কি দরকার ছিল এমন পাগলামি করার, আর না জানি অন্য আরেকজনকে হয়রানি করার? আমার রাগ এবং চুপ থাকা দেখে আকাশ হেসে দিয়ে বলল, ওর উপর রাগিস না তো, ওর কোনো দোষই নেই। আমি তোর খবর নিতে ওর আইডিতে নক করি, তারপর জানতে পারলাম তোরা শ্যামলীতে আসিস। এর মাঝে আমার রুগী দেখাও শেষ হয়ে যায়।
তাই ভাবলাম এই ফ্রি সময়ে তোদের সাথে এক পর দেখা করে আসি। তবে আসবো যে এ কথা আমি টোয়াকে জানাইও নি, না জানিয়ে চলে আসি, ক্ষমা কর এবার। একদম বলে আকাশ অপরাধ ভঙ্গিতে কানে হাত রাখে। আমি আর বেশিক্ষণ রাগ ধরে রাখতে পারিনি, ঠোঁট সরিয়ে হেসে দেই। আমার হাসির মাঝে আকাশ আবারও বলল, সানা এখানে একটু দাঁড়া, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি। বলে আকাশ আমাদের পাশ কাটিয়ে মার্কেটের ভিতরে ঢুকে যায়। কিছুক্ষণ পর আবার ফিরে এসে বলল, আচ্ছা এবার চল। মার্কেট থেকে বেরিয়ে আকাশ আমাদের একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে সে আমাদের ডিনারের অফার করে। আমি প্রথমে নাকচ করিয়া ওর এক প্রকার জোরাজুরিতে ডিনারটা করতে বাধ্য হই। ডিনার করা শেষ হলে আমরা বাহিরে বেরিয়ে আসি। তারপর আকাশ সামনে থেকে দুটো রিক্সা ঠিক করে আমাদেরকে বাসায় পৌঁছে দিতে। একটা রিন্তিয়ার টোয়া ওঠে, অন্যটায় আমি এবং আকাশ। পাশাপাশি রিক্সায় চড়ে আমি এবং আকাশ চলতেছি। এরই মাঝে আকাশ আমার সাথে এক পোর কথাও বলেনি, যদিও বার কয়েক রিক্সাওয়ালাকে কোনো পথ দিয়ে যেতে একটু আস্তে চালাতে এমন দিক নির্দেশনাই দিয়েছে। যখন রিক্সা বাসার সামনে এসে থামে, নামতে যাব, তখনই আকাশ আমায় পিছন থেকে মৃদু গলায় ডেকে ওঠে। আমি গাড় ঘুরে বললাম, কিছু বলবি আকাশ? আকাশটা স্নিগ্ধ মুখে ভুবন বোলানো হাসি ছড়িয়ে দেয়। শান্ত এবং ধীরস্থির গলায় বলল, সানা তোকে না আজকে খুব সুন্দর লাগছে। এতটাই সুন্দর লাগছে আমার কল্পনার জগৎ এর বর্ণনাতে শব্দের ঘাটতি বলতে পারিস। আকাশের এমন কথায় আমার বুকের ভিতরটা ডিপ ডিপ করে ওঠে, সাথে খানিকটা লজ্জা। আকাশ আবারও বলল, বাই দ্য ওয়ে, পর্ণারীর সৌন্দর্যের প্রশংসা করা অবলীলায় নিচু পুরুষ কুলে ঠাঁই পেতে হবে। আর তোর হাতটা তো একটু দে তো। আমি শুধু জিজ্ঞাসা দৃষ্টিতে আকাশের দিকে তাকাই, গলা দিয়ে শব্দ বের করতে শক্তি পাইনি। আকাশ হেসে বলল, ভয় পাস না, তোকে ছোবো না, জাস্ট এক হাতে তালু মেলে দে। আমি কোনো কিছু না ভেবে অবলীলায় আকাশের সামনে ডান হাতে তালু ছাড়িয়ে দেই। আকাশ তার সাদা অ্যাপ্রনের পকেট থেকে কি একটা প্যাকিং করা জিনিস আমার হাতে তুলে দিয়ে বলল, ওরা যাতে না জানে, সযত্নে আড়ালে নিয়ে যাস। বলে আকাশ অপেক্ষা করেনি, টোয়াদের রিক্সাওয়ালাকে হাত দিয়ে ইশারা করে মোড় ঘোরাতে। নিজে সেই রিক্সায় বসে আছে। যে রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে বলল, মামা রিক্সা ঘুরাও। আমি হতভম্বের মতো তাকিয়ে থাকি। টোয়া সই চিৎকার করে এদিকে এসে বলল, আরে ভাড়াটা তো অন্তত আমরা দেই। আকাশ, এটা কিন্তু ঠিক করছিস না তুই। আকাশ কথাটা এক প্রকারে তুচ্ছ করে আধারে শহরে দুটো রিক্সা নিয়ে মিলিয়ে গেল। সপ ঘামে আমার জামার উপর অংশ ভিজে যায়। কপালের বিন্দু বিন্দু ঘাম গালের উপর দিয়ে বৃষ্টির ফোঁটার মতো বেয়ে পড়ছে। আমি বাম হাতে তালু দিয়ে কপালটা মুছে নিয়ে হাতে রাখা হ্যান্ডব্যাগটা আলতোভাবে বিছানার এক কোণে রাখি। ক্লান্ত মাখা শরীর নিয়ে ব্যাগের পাশ ঘেঁষে বসি। মাথাটা ঝিমঝিম করছে, চোখ ছোট্ট হয়ে আসছে। চোখ মিলে তাকাতেও যেন পারবো না এমন কাহিল কাহিল লাগছে। এই মুহূর্তে আরেকবার শাওয়ার নিতে পারলে বোধহয় একটু আরাম লাগতো। টোয়ার ইন্তির সাথে কি কথা সেরে ভিতরে এসে সুচ টিপে প্যান চালিয়ে দেয়, আর ফস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বেহুতোর বিছানার উপর গা ছাড়িয়ে বসে। আমি উঠে গিয়ে ব্যাগ থেকে একটা জামা বের করে বাথরুমের দিকে এগিয়ে যেতে নিলে টোয়া বলে উঠল, শাওয়ার নিবি? হুম। আমিও নিতে পারলে বোধহয় একটু ভালো লাগতো, খুব গরম লাগছে। তাহলে নিয়ে নিস। আচ্ছা আগে তুই চেঞ্জ করে আয়। টোয়ার কথায় সায় দিয়ে আমি বাথরুমে ঢুকে যাই। অনেকক্ষণ ধরে শাওয়ার নিতে থাকি। ঠান্ডা জলে গাটা ভালোভাবে বেজানোর পর চেঞ্জ করে বাইরে আসি। আমাকে দেখা মাত্র টোয়া বলে ওঠে। তারপর সেও ড্রেস হাতে নিয়ে ভিতরে ঢুকে পড়ে। আমি প্রশান্তি মনে বিছানার উপরে বসি। কিছুক্ষণ এভাবে বসে থাকার পর হঠাৎই আমার কিছু একটা মনে পড়ে যায়। আমি তড়িৎ বেগে পাশে তাকাই। পাশে আমার হ্যান্ডব্যাগটি, আর এই হ্যান্ডব্যাগের ভিতরে আকাশে দেওয়া সেই প্যাকিংটি। আমি সতর্ক চোখে চারপাশ তাকিয়ে ব্যাগটা আলতো করে হাতে নিই। চেন খুলে প্যাকিংটা বের করি। প্যাকিংটা খুলতে যাবে এমন অবস্থা আমার ফোন বেজে ওঠে। আমি চমকে প্যাকিংটা আবার ব্যাগে ঢুকিয়ে রাখি। দেখা হয়নি, তার আগেই ফোনটা রিসিভ করতে উঠে দাঁড়াই। টেবিলের উপর থেকে মোবাইলটা হাতে নিতে ব্রু কুঁচকে আসে আমার। নাম্বারটি আননোন। আননোন নাম্বারে কল করার মতো আমার তেমন কেউ নেই। এই নাম্বারটি আমার একান্ত পার্সোনাল। পরিচিত 2-1 জন ছাড়া কারো কাছে এই নাম্বার নেই। তাহলে কে কল করতে পারে? ভেবে খানিক ভয় এবং কৌতূহল নিয়ে কল রিসিভ করতে ওপাশ থেকে কোনো পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসে। হ্যালো, আর ইউ সানা? আমি খানিক বিচলিত হয়ে একটা ডোকর গেলি। তারপর টান টান গলায় বললাম, জি, আপনি কে? আমি মিস্টার তুবার মাহমুদ, এগোরার বর্তমানে সিনিয়র মোটিভেটর। আই হোপ ইউ ক্যান নো মি নাও। বাই দ্য ওয়ে, যেটা বলতে কল করেছি, আপনি গতকাল ইন্টারভিউ না দিয়ে চলে আসলেন কেন? ওপাশের ব্যক্তির বলা শব্দগুলো শোনার সঙ্গে সঙ্গে মুহূর্তে আমার মেরুদণ্ড বরাবর একটা শীতল হাওয়া বয়ে যায়।
বুকের ভিতরে হৃৎপিণ্ড তার দুহাত লাফিয়ে ওঠে। সাবান নিয়েছি মাত্র, এর মাঝে তরতর করে ঘামতে থাকি। দম নিতে পারছি না, শ্বাসটা ঘন হয়ে আসছে। আমি মোটেও প্রস্তুত ছিলাম না এর জন্য। খুব কষ্টে বুকে হাত রেখে জোরে শব্দ করে একটা নিঃশ্বাস ছাড়ি। নিজেকে সামলে বললাম, ইচ্ছে হলো তাই চলে এসেছি। চাকরিটা তো আপনার খুবই প্রয়োজন ছিল, তাই না? এই কথাটা এবার আমার বুকের মাঝে তীরের মতো এসে বিঁধল, সাথে আত্মসম্মানেও এসে আঘাত করলো। আমি চোখ খিচে সহ্য করে নিয়ে বললাম, প্রয়োজন থাকলেই যে এগোরাতে চাকরি করতাম তা ভাববেন না। ওপাশের ব্যক্তি খানিক হেসে দিয়ে বলল, ওয়াও, খুব ভালো কথা জানেন আপনি। মানুষকে উপকার করার কথা ভেবে যদি এমন কুৎসা কথা শুনতে হবে জানলে তাহলে জেসে এসে কখনোই বলতাম না। উপকার? কিসের উপকার? আমি কারো দয়া উপকার চাই না। আপনাকে করছি না, আপনার পরিবারকে করছি। কারণ আগে দায়িত্বটা ছিল এরকম, এখন দায়িত্ব ছেড়ে দিচ্ছি অন্যরকমভাবে। যাই হোক, যেহেতু করবেন না তাহলে কারো ইচ্ছেতে হস্তক্ষেপ করার অধিকার আমার নেই। রাখছি। আমার কথা শেষ হয়নি। বলেই চোখ বুজে খানিক চুপ থেকে তারপর আবার বললাম, যাদের টাকা নেই ভাববেন না তাদের আত্মসম্মান নেই। টাকা নামক বস্তুটা থেকেও মানুষের কপট কথার মুখটা কিছুটা মানুষের জন্য জঘন্য। মুহূর্তে দেরি না করে কলটা কেটে দেই। কেন জানি এবার সলসল চোখ থেকে নোনা জল ঝরতে থাকে। আমি কোনো রকমে বাধা প্রদান করছি না, নিষ্পাপ হয়ে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ এভাবে থাকার পর টোয়া দরজা খুলে বেরিয়ে আসে। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সে কিছুটা ধাতস্থ হয়। দাঁড়িয়ে থাকার কারণ বুঝতে না পেরে আমার কাছে এসে কাঁধে হাত রাখতে আমি ছোট্ট চোখে তুলে টোয়ার দিকে তাকাই। আমি বুঝতে না দিলেও সে আমার গালে পানির শুকনো দাগ দেখে বুঝতে সময় লাগেনি যে আমি যে এতক্ষণ কেঁদেছি। এবার আমার কাঁধে খুব জোরে চাপড়ে বলল, সানা, তুই কেঁদেছিস এতক্ষণ? কেন কেঁদেছিস? কি হয়েছে তোর? কি হয়েছে? আমার চুপ থাকা দেখে টোয়া আবার আমার গালে ধরে বলল, বলছিস না কেন? কি হয়েছে তোর? নিজেকে আর সংযত রাখতে পারিনি। সারা শরীর কেঁপে ওঠে, নাক মুখ ফুপিয়ে ওঠে, বুকটা দ্রুত গতিতে ওঠানামা করে। আর সঙ্গে সঙ্গে টোয়া আমায় তার দিকে নিয়ে জোরে চেপে ধরে। আমি হিতাহিত জ্ঞান শূন্যতা হয়ে টোয়াকে জড়িয়ে ধরে জোরে আওয়াজ করে কান্না করে দিই। টোয়া আমাকে শান্ত করার অনেক চেষ্টা করে, কিছুতেই আমি শান্ত হতে পারছি না। ফুফাতে ফুফাতে একদম বেহালিশ হয়ে যায়। টুয়া দিক বিদিক শূন্য হয়ে আমাকে নিয়ে সোজা বিছানার উপর বসায়। পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে অস্থির গলায় বলল, কি হয়েছে তোর? আমাকে খুলে বল। হঠাৎ কেন কাঁদছিস তুই? আমি চুপ হয়ে যাই। টোয়াকে পরিস্থিতির ব্যাখ্যা করতে মুখ দিয়ে শব্দ বের হয়নি, শুধু নিস্তব্ধ হয়ে অসাড়ভাবে বসে থাকি। টোয়া বার কয়েক আমাকে জিজ্ঞাসাবাদ করিও যখন আমার থেকে উত্তর পায়নি, তখন সে এক প্রকারে হাল ছেড়ে দেয়। তারপরও আমাকে স্বাভাবিক করতে কতই না চেষ্টা। সব ঠিক হয়ে যাবে সানা, মন খারাপ করিস না, আল্লাহ ভরসা, আল্লাহ তো পাশে আসেনি বলে খানিক থামে। তারপর শিবুকে আলতোভাবে ধরে চোখের পানি মুছে দেয়। মৃদু গলায় বলল, কপি করে দেই? আমি দুপাশে মাথা ঝাঁকাই। অন্য কিছু বানিয়ে দেই? আবারও দুপাশে মাথা ঝাঁকাই। টুয়া ব্যর্থ হয়ে বলল, তাহলে শুয়ে পড়, শরীরটা হালকা হবে। আমি স্থির দৃষ্টিতে টুয়ার দিকে তাকাই। সে জবাবের অপেক্ষা না করে উঠে গিয়ে বাতি অফ করে দেয়। ফিরে এসে বিছানার কিনার থেকে একটা বালিশ টেনে এনে বলল, এভাবে বসে থাকলে মন আরও খারাপ হয়ে যাবে বুঝলি। ঘুমালে কিছু মনে পড়বে না, শুয়ে পড়। আমি টুয়ার কথায় সম্মতি দিয়ে বাধ্য মেয়ের মতো গুটিসুটি হয়ে শুয়ে পড়লাম। সকালে খুব দেরি করে আমার ঘুম ভাঙে। যখন চোখ মেলি তখন বুঝতে পারি অনেকটা বেলা হয়ে গেছে। টুয়া রুমে ছিল না, সে অনেক আগেই উঠেছে হয়তো। আমি কাঁচুমচু দিয়ে বিছানা থেকে নামি। তারপর বাথরুমে গিয়ে মুখে কয়েক ছিটে পানি ছিটিয়ে প্রেসিং কাজটা সেরে বাইরে বেরিয়ে আসি। চেয়ারের হাতল থেকে টাওয়ালটা নিয়ে হাত মুখ মুছে তারপর একটু বেলকনির দিকে যাই। বাহিরে জলমলে রোদ্দুর পরিবেশ, পাখিরা চারপাশে কিসকিস করছে। দূর বহুদূর থেকে মানুষের গুঞ্জন, গাড়ির হর্ন, সাইরেনের শব্দ আসছে। ঘড়ি না দেখলেও কিছুটা আন্দাজ করতে পারছি এখন বেলা 10টা বৈকি। তবে এত বেলা করে ঘুম থেকে কেন উঠলাম আমি? কাল রাত ঠিক মতো ঘুম হয়েছে তো আমার, নাকি ঘুমের বানে সারা রাত তন্দ্রাচ্ছন্ন কেটেছে? টুয়ার কণ্ঠস্বরে আমার ভাবনা ছেদ ঘটে। পিছনে তাকিয়ে টুয়া মোবাইল হাতে দাঁড়িয়ে। কিছু বলার আগে টুয়া বলল, কখন জেগেছিস ঘুম থেকে? আমি ধীরস্থির গলায় জবাব দিলাম, এই তো কিছুক্ষণ হলো। টুয়া গালে আলতো হাত রেখেই বলল, কাল রাত তোর যে অবস্থা হলো, আমি তো খুব ভয় পেয়ে গেছি। আকাশকেও না জানিয়ে পারিনি। তোর অবস্থার কথা শুনে সেও অস্থির হয়ে যায়। রাত থেকে ওর কলের উপর কল, এখনও কল করছে। এই নে, কথা বল ওর সাথে। বলে মোবাইলটা আমার দিকে এগিয়ে দেয়। আমি মোবাইলটা হাতে নিয়ে ক্ষীণ চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। আর টোয়ার উপর খানিকটা রাগও হতে থাকে। কি দরকার ছিল ওকে আবার এই কথা জানানোর? এখন আবার কি থেকে কী জিজ্ঞেস করে বসে কে জানে।
ভেবে গলায় একটা খাকরি টানি দৃঢ়তা বজায় রেখে বললাম, হ্যালো। ওপাশ থেকে বেশি এলো, খুবই অস্থির এবং চিন্তাগ্রস্ত কণ্ঠস্বর। আমাকে বলল, সানা তুই ঠিক আছিস তো? কি হয়েছে তোর? কেউ তোকে কিছু বলেছে? কান্না করলি কেন? কেন কান্না করলি বল? কথাগুলো প্রশ্নবিদ্ধর মুখে এখন আমি কি জবাব দিব? আমি ওকে কি উত্তর হবে এই প্রশ্নগুলোর? সত্যিটাই কি বলবো? বললো তো আমার মান সম্মানের প্রশ্ন। নিমিষে চোখ বুজে আসে আমার। তবে না, কিছুতেই সত্যিটা বলা যাবে না। ভেবে স্বাভাবিক ভঙ্গিতে বললাম, এখানে এসেছি আজ অনেক দিন হলো তো, তাই হঠাৎ মায়ের কথা মনে পড়ে গেল, তাই আর কি খানিকটা মন খারাপ হয়েছে। তুই মিথ্যে বলছিস। এমন একটা বিষয়ের জন্য কেউ এভাবে ভেঙে পড়ে না। কেন মিথ্যে বলছিস আমাকে? খুব অস্থির লাগছে আমার। কাল রাত থেকে আমার চোখে এক সিটও ঘুম আসেনি। বিশ্বাস কর তুই, সত্যিটা বল না প্লিজ সানা। আকাশ, আমি মিথ্যে বলছি না। তাছাড়া তোর থেকে সত্যিটা লুকিয়ে আমার কি লাভটা হবে বল? বুঝলাম, কুমিল্লায় দুপুরেই তো ব্যাক করছিস না? দুপুরের আগে ব্যাক করার চিন্তা ভাবনা করছি। দুপুরের আগে? আর আমার সাথে দেখা? আকাশ, দেখা মনে হয় করতে পারবো না। কিন্তু কেন? আমার এখন বেরোতে ইচ্ছে হচ্ছে না। তাহলে আমি তোদের বাসার নিচে আসছি, রাখ। না না আকাশ, কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবার। কথাটি বলার সাথে সাথে ওপাশ থেকে কলটা কেটে যায়। আকাশের কল কাটা আমার ভিতরটা কিছুটা ধাক্কা লাগে। এখানে আসতে অস্থির হয়ে কল কেটেছে, নাকি আমার কথা রাগ হয়ে কল কেটেছে তার কোনো কারণ আমি জানি না। তবে জানতে কেন জানি না ইচ্ছে হয়নি। ফোনটা সুন্দরভাবে আবার টোয়ার হাতে দিয়ে দেই। তারপর ওকে বললাম, রেডি হয়ে নে, বাসায় যাব। বলে বিছানার উপর রাখা জামা কাপড়ের ব্যাগের দিকে এগিয়ে যাই। আমার কথা টুয়া খানিকটা চমকায়, খুব অবাক হয়ে বলল, আর আকাশের সাথে দেখা? আমি হাঁটার মাঝে থেমে গিয়ে টুয়ার দিকে ফিরে বললাম, কাল রাতেই তো দেখা হলো, আজ না হলে অসুবিধা নেই। ওটা তো আকস্মিক। আকস্মিক আর ফিক্সড টাইম তো একই নয়। কথা ছিল কি দেখা করা, দেখা তো হলো। সো আকস্মিক আর ফিক্সড কোনো কথা নয়। বলে আমি আমার ব্যাগ হাতে নিয়ে জামা কাপড়গুলো গোছাতে থাকি। টুয়া আমার কথার উপর আর কথা বলতে তার বাসা খুঁজে পায়নি। সে চুপ হয়ে যায়। সে হয়তো ভাবিও নি আমি এমন কিছু বলবো। বেলা 12টার দিকে আমি এবং টুয়া যাত্রাবাড়ি বাস কাউন্টারে আসি। আমি কাউন্টার থেকে দুটো টিকিট নিয়ে ওয়েটিং রুমে চলে যাই। টুয়া তার ব্যাগটা পাশে সিটে রাখতে রাখতেই বলল, তখন একটা মেসেজ টোন এসেছিল। কে যেন আমাকে মেসেজ করেছে। দেখ, কে করেছে? হুম, দেখতেছি। বলে টুয়া ব্যস্ত হয়ে যায় ব্যাগ থেকে মোবাইল বের করতে। তারপর মোবাইল বের করে এনে অন করে দেখলো আকাশের মেসেজ। টুয়া মেসেজটি পড়ে কিছুটা হতাশ হয়ে যায়। আর হতাশের কারণ আমার জন্যই। আমার দিকে তাকিয়ে ব্রু কুঁচকে বলল, আকাশ বলল সেফ জার্নি, তোর দিকে খেয়াল রাখতে। বাই দ্য ওয়ে, মেসেজ করে তো আমায় বলল। তবে বলা তো উচিত ছিল সে নিজেই তোকে। ঝগড়া করলি নাকি? এমনিতে বলল দেখা করতে, আমি করতে চাইনি সেজন্য। বাদ দে, এমন ডং ডাং সহ্য হয় না আমার। আচ্ছা উঠ, মনে হয় বাস আসার সময় হয়ে গেছে। বলে আমরা দাঁড়িয়ে যাই। তারপর ব্যাগ হাতে নিয়ে টুয়াকে সঙ্গ করে রাস্তার কিনারে এসে দাঁড়াই। আর দিকে দিকে গানের আশার দিকে তাকাই। একটা মুহূর্তে বাস চলে আসে। আমরা বাসে উঠি, সিট খুঁজে নিয়ে জায়গায় বসি। কিছুক্ষণ বাদে বাস ছেড়ে দেয়। তরতর বাস চলতে থাকে তার আপন গতিতে। আর আমি ক্লান্ত ভারাক্রান্ত মন নিয়ে মাথা এলিয়ে দেই সিটে। চোখ বুজে আনতে চোখের সামনে ভেসে ওঠে কাল রাতের বিষণ্ণ মাখা সেই স্মৃতি স্পট। ভাবলাম আকাশ দেখা করতে আসবে, আসেনি। কল করেও খোঁজ নেয়নি। টুয়াও আমার উপর খুব অভিমান করে আছে কাল রাতে সেই বিমর্ষ কাহিনীর কথা না খুলে বলাতে। আচ্ছা, সবার অভিমানের বিলাপে আমার কষ্টের ছাপগুলো শুধুই চাপা পড়ে যাবে, নাকি নিভৃতে নিজের কাছে চেপে রাখলে এমনটাই কষ্ট পেতে হবে? বাড়ি ফেরার পর মায়ের চোখ মুখে যে কিঞ্চিত আশা ছিল আমার মুখের দিকে তাকাতে, তা এক নিমিষে ধুলো কণার মতো উড়ে যায়। নীরব এবং হতভম্ব দৃষ্টিতে তিনি আমার দিকে তাকিয়ে থাকেন। জব করতে গিয়ে দুবার ভাইয়ের সামনে পড়া, আবার দুবার ভাইয়ের আত্মীয়তা সৌজন্যতার রক্ষার্থে জবের প্রসঙ্গ তোলা, এমনটা শুনে আমার থেকেও মা সবচেয়ে বেশি ভারাক্রান্ত হন। আমি ডিভোর্স পেপারটা হাতে নিয়ে বসে আছি। পাশে একটা কলমও রাখা আছে। আমি চাই আমার এমন বিষণ্ণ মাখা সম্পর্কটার আজই পরিপূর্ণভাবে সমাপ্তি ঘটুক, আর অন্য ঠনকো বন্ধন থেকে মুক্তি মিলক। গলায় খাকড়ি টেনে বললাম, খারাপ পরিস্থিতিতে ফেলার মানুষগুলো যখন আবার আসে নেকা মায়া দেখাতে, তাদের কাছে মাথা গোজানোটা হলো তখন আত্মহরণ।
এদের কাছে আমাদের আত্মসম্মানটা নিছকই একটা স্বপ্ন মনে হয়, আমাদের মানুষ বলে মনে হয় না। জবের ব্যাপারটা কোনো মুখে বলল এ কি বুঝে না এর কার্পণ্য মায়া কতটা ছোট্ট করেছে আমাকে। মা, আমি আর সহ্য করতে থাকতে পারছি না, প্লিজ, বলে মায়ের দিকে তাকাই। খানিক চুপ থেকে তারপর আবার বললাম, আমি ডিভোর্স পেপারে এখনই সাইন করে দিচ্ছি। তুমি ওকে কল করে বললে পেপারটা সযত্নে এসে যেন নিয়ে যায়। মা আমার কথায় তেমন প্রতিক্রিয়া দেখালেন না, বিমূর্তভাবে দাঁড়িয়ে আছেন। আমি কলমটা হাতে তুলে নেই। স্বাক্ষর করা স্থানে কলমের পিন বসাতে গেলেই হঠাৎ আমার বুকের ভিতরটা একটা সাফা আর্তনাদ করে ওঠে, প্রচণ্ড ব্যথার আর্তনাদ। ওই অমানুষটার জন্যই কি এমন অনুভূতি অনুভব হচ্ছে, নাকি বিয়ের নামক এই বন্ধনকে পরম সম্মানের চোখে দেখি বিদায় এতটা কষ্ট হচ্ছে? হয়তো তাই, না হলে অমন লোকের জন্য মিশে মায়া আমার মনে কখনোই জন্মাতো না। আমি আমার এই আমিটাকেই চিনি, সে কতটা দৃঢ়, সে বিবেককে আবেগের কাছে তুচ্ছ তুল্য। আজও তার ব্যতিক্রম হবে না। মায়ের কণ্ঠস্বরে ভাবনার ছেদ ঘটে। মা বললেন, সানা শোন না। আমি গোলা চোখে মায়ের দিকে তাকাই। মাকে সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি না, চোখের পানিটা এই মুহূর্তে বড্ড বাড়াবাড়ি করছে। মা বললেন, সাইনটা ওদের সামনে করলে ভালো হতো না? ওদের সামনে করলে অন্তত একটা প্রুফ থাকবে, পরে যদি আবার অন্য কিছু বলল। জানিস তো এখনকার মানুষ তিলকে তৈল বানায়। অবচেতনের মাঝেও মায়ের কথাটা যুক্তিযুক্ত বলেও আমার কাছে মনে হলো। তারপরে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, তবে তার বেশিক্ষণ বিরাজ করেনি। এর আগে মা এক সপাটে আমার হাত থেকে পেপারটা নিয়ে যান। বললেন, অবচেতন কাজ করলে ভালো ফল আসে না, ওর আসুক, আমরা ওদের সামনে সাইন করে দিব, ব্যাস। উত্তেজিত হয়ে কোনো কিছু করাই ঠিক না রে মা। আমি স্থির চোখে মায়ের দিকে তাকিয়ে থাকি। তারপর কী ভেবে পাশে রাখা মোবাইলটা হাতে নেই। কাল রাতে সেই আননোন নাম্বারটি স্ক্রিনের সামনে এনে কল লাগাই। 2-3 বার রিং হওয়ার পর ওপাশ থেকে রিসিভ হয়। ব্যস্ত কণ্ঠস্বর ওপাশ থেকে ভেসে আসলো, জি বলুন। আমি খানিক চুপ থেকে নিজেকে যথেষ্ট স্বাভাবিক করি। তারপর দৃঢ় গলায় বললাম, আপনি আমাদের বাসায় আসছেন কবে? আসলে আপনার পেপারটা আমাদের বাসায় পড়ে আছে, আজ দিন 10 হলো। পেপার রেখে যাওয়ার সাথে মালিকানা হস্তান্তর করছেন বুঝি? ওপাশে কথাটা কিভাবে নিল তা আমি জানি না, তবে কিছুক্ষণ নীরবতা বিরাজের পর কণ্ঠস্বর ভেসে আসলো, আসলে খুব ব্যস্ত ছিলাম তো, কর্মীদের ইন্টারভিউ, তার উপর সাসার অসুস্থতা, আর তা তো আপনি জানেনই, তাই যেতে সময় করতে পারিনি। এসব শুনতে কল করিনি। কবে আসবেন তার ফিক্সড তারিখ দিন, আমার পক্ষে অপেক্ষা করা ইম্পসিবল। আর 5 দিন পর? নো, আপনি কালই আসবেন, আর আমি আপনার জন্য কাল অপেক্ষা করব, ওকে? বলে মোবাইলটা কান থেকে সরিয়ে হন্তদন্ত হয়ে কলটা কেটে দেই। মা বাসাহীন মুখে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি আর মাকে কিছু না বলে সোফা থেকে নেমে মায়ের সামনে দিয়ে চলে আসি। রুমে দরজা লাগিয়ে দিয়ে অবাধ্য চোখের পানিকে আবার মুক্ত করে দেই। সে ঝরঝর বৃষ্টির ফোঁটার মতো পড়তে থাকে। কত চেষ্টা করেছি আর কান্না করব না, তারপরে এই চোখগুলো শুনে না। পরদিন বেলা ঠিক কটা আমি জানি না, আমি নিস্তেজ শরীরে এলোমেলোভাবে ঘুমিয়ে আছি। এমন সময় একটা গোরমাখা কণ্ঠস্বর আমার কানে বেজে ওঠে। স্পষ্ট না শুনলেও কণ্ঠটি মায়ের হবে এ নিয়ে আমি নিঃসন্দিহান। তিনি আমার কাছে এসে বললেন, দুবার আসছে সানা। অবচেতন মস্তিষ্ক ক্ষীণভাবে কথাটি মাথায় লোড করতে পারিনি। ভালোভাবে না শুনতে পেয়ে গোমা গোমা চোখেই বললাম, কি বললে? দুবার আসছে। কথাটি খুব জোর এবং শক্ত প্রবণ ছিল। আমি দুবার শব্দটি শোনা মাত্রই শোয়া থেকে টপ করে উঠে বসি। মায়ের দিকে চেয়ে বললাম, কখন আসছে? এখন বেলা কয়টা বাজে? আসলো কিছুক্ষণ হবে, আর এখন 12টা বাজে। এত বেলা করে ঘুমালাম, তার কারণ? ও মনে পড়েছে, কাল রাতে ভালো করে ঘুম হয়নি বিধায় একটা ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ি, তাই সেই ট্যাবলেটের এত বেলা ঘুম উপহার দেওয়ার ফল ভেবে মাথাটা একটা ঝাঁকে দেই। বললাম, আচ্ছা তুমি যাও, আমি আসছি। বাথরুমে ঢুকে হাঁটু ভেঙে নিচে বসে পড়ি। মাথাটা কোলের উপর গুজে কেন জানি খুব ফুফাতে থাকি। হঠাৎই কত কথা মনে পড়ে গেল। শৈশব পেরিয়ে যখন কৈশোরে পা রাখি, তখন মায়ের মুখে দুবার নামটি শোনা মাত্রই আমার ভেতরটায় বসন্ত বাতাসে বকুল বাগানে নবপল্লব রাশির মতো কাঁপত। এই নামটির সাথে জড়িয়ে আমার কত শত স্মৃতি, ভালোবাসা, আবেগ, মায়া, অপেক্ষা। এই নারী মন সে কৈশোর থেকে এই নামটির পুরুষের প্রতি মরুভূমির ভালো ছড়ে খাখা ভালোবাসার তৃষ্ণার্ত অনুভব করেছে। হয়তো অনুভূতিটা সেজন্য একটুখানি বেশি। ভাবতে ভাবতে ছোট একটা দীর্ঘশ্বাস ছাড়ি। তবে এত কষ্ট পেয়ে কী হবে? ওই মানুষটির মনে কখনোই তো ওসব অনুভব হয়নি। তাহলে তো এখন আমার এমন নিছক কল্পনা ভেবে কী লাভ? নিজ মনে নিজেকে সান্ত্বনা দিয়ে চোখের কিনারে পানি মুছে নেই। তারপর দৃঢ়গতিতে আয়নার সামনে দাঁড়াই। চোখ কেমন লালচে লালচে, চোখের নিচে কালো কালো ছাপ, মুখটা ফুলে দম্বল। কয়েক ঝাপসা পানি দেই মুখে, চোখেও ভালোভাবে দেই। তারপরে চোখের ক্লান্তিটা যেন রয়েই গেল।
তবে বেশিক্ষণ দেরি করা সম্ভব নয়। ভেবে টাওয়াল দিয়ে মুখটা মুছে নেই, মাথায় কোনোভাবে ওড়না জড়িয়ে বাথরুম থেকে বের হই। তারপর আমার পা দরজার দিকে এগোতে থাকে ধীর গতিতে। বুকের বাহিরে এসে আমি খানিকটা চমকে যাই। ডাইনিংয়ে শুধু তুরাব ভাইয়া বসে আছেন, খালামণিকে কোথাও দেখছি না। মনে মনে কিছুটা ধাতস্থ হই, তবে এই প্রশ্নের বেশিক্ষণ সমাধান খুঁজতে হয়নি। মা কিচেন থেকে খাবার ট্রে হাতে এদিকে আসতে আসতে বললেন, সোফায় এসে বস সানা, শাহিদা আসেনি, তুরাব একাই এসেছে। মায়ের কথা শুনে তুরাব ভাইয়ার সামনে ফিরে আমার দিকে তাকান। আমি যে ডাইনিংয়ে আসলাম ওনার এতক্ষণে খেয়াল হলো। উনি খুব ক্ষীণ চোখে আমার দিকে তাকিয়ে আছেন। আমিও আমার চোখ সরাইনি, আমিও তার দিকে তাকিয়ে আছি। তবে মাথায় এই মুহূর্তে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এত গম্ভীর শান্ত চাহনি, নিষ্পাপ মুখখানার অধিকারী মানুষটার ভিতরে এত নিছক একটা চেহারা লুকিয়ে আছে ভাবতেই পারছি না। তারপর দৃঢ় পায়ে ওনার সামনাসামনি না বসে সিঙ্গেল সোফায় গিয়ে আমি বসলাম। মা বললেন, তুরাব খেয়ে নাও। তুরাব ভাইয়া মায়ের দিকে তাকিয়ে সৌজন্যতার একটা হাসি দিয়ে দেন। তারপর হালকা করে মাথা ঝাঁকান। আমার প্রচণ্ড রাগ হয়। একে তো মায়ের এমন সাদরে আপ্যায়ন না করে ব্যাপারটি হাতে ধরিয়ে দিয়ে বাসা থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া উচিত ছিল। এদের সাথে হাসি মুখে কথা বলা মানায় না। আমার ভাবনার মাঝেই তুরাব ভাইয়া মাকে উদ্দেশ্য করে বললেন, আন্টি, আমি সানার সাথে একান্ত পার্সোনাল কিছু কথা বলতে চাই। আপনার যদি। লোকটির কথা বলা শেষ হওয়ার আগে মা ওনার মুখ থেকে কথাটা কিনে নিয়েই বললেন, আমার কোনো সমস্যা নেই, তোমরা কথা বলো। বলে মা সেখান থেকে চলে যান। আমি মাথা নিচু করে চুপ করে বসে আছি। কিছুক্ষণ এভাবে নীরবতায় কাটে। তারপর তুরাব ভাইয়া আমার হাতের দিকে তাকিয়ে নিচ থেকে আগেই বললেন, ডিভোর্স পেপারটা সাথে করে নিয়ে এসেছো তাই না? আমি আর নয়নে ওনার দিকে তাকাই। নিজেকে কথা বলতে যথেষ্ট গুছিয়ে নিয়ে খানিক হাসি দিয়ে আবার বলেন, ছোট্টবেলায় তোমাকে দেখেছি। ছোট্টবেলায় তুমি কেমন ছিলে তা আমার খেয়াল নেই। তাছাড়া ছোটবেলার কথা কারোই মনে থাকার কথাও নয়। বড় হয়েও তোমাকে দেখার কখনো সৌভাগ্য আমার হয়নি। পড়ালেখা, মায়ের চাকরি, বাবার চাকরি, মাঝে জাতাকলে পিষ্ট আমি। আত্মীয় বলো অথবা বাহিরের মানুষ বলো, কারো সাথে ভালোভাবে তেমনটা আমার মেশা হয়নি। তবে বড় হওয়ার পর থেকে মা তোমার ব্যাপারে আমায় তেমন কিছু বলেননি। এটাও ভালোভাবে বলেননি যে তোমার সাথে আমার বিয়ে হয়েছিল। মাস তিনেক আগে হঠাৎ করেই তিনি আমাকে তোমার ব্যাপারে নিয়ে কথা তোলেন। আমি কথাটা শোনা মাত্রই যতটা না অবাক হলাম, তার চেয়ে বেশি মাত্রাতিরিক্ত মায়ের উপর রাগও হলাম। এমন একটা সিদ্ধান্ত হুটহাটকে কারো পক্ষে মেনে নেওয়া অসম্ভব। তাই আমি চাচ্ছি তোমাকে আমার কিছুদিন বুঝতে হবে, জানতে হবে। তোমাকে ভালোভাবে বুঝে ওঠার পর যদি শেষ করতে দেইনি আমি, তার আগে আমি দম পায়ে দাঁড়িয়ে যাই। ওনার দিকে চাক্ষুষ চোখে তাকিয়ে বললাম, যদি না অ্যাডজাস্ট হয় তাহলে ডিলেট, তাই তো? জীবনটাকে কি ভেবেছেন আপনি, পুতুল খেলা নাকি? যেভাবে চাইবেন তেমনি হবে? সব জীবন অন্য শাসনে চলে না। ওই শাসিত মানুষটার খেয়ে পড়ে থাকলে তার অস্তিত্ব তার অধিকারে চলে যায়, সেটা আপনি ভাববেন না। যে মানুষটারও একটা আত্মসম্মান বোধ বলে কিছু থাকে। এতটাই চক্ষু লজ্জাহীন ভাববেন না আমাদেরকে। আমার কথাটা শুনে লোকটির চোখ জোড়া সড়ক গাছ হয়ে যায়। আমি যে এইভাবে কথাগুলো বলবো হয়তো তিনি তা কল্পনাই করেননি। হন্তদন্ত মুখে ভার কয়েক শ্বাস টেনে কপালের উপর ছড়িয়ে থাকা চুলগুলো ঠিক করে নেন। তারপর খুব দৃঢ় গলায় বললেন, তোমাকে এসব কে বলেছে? তুমি আমার কথা ভালোভাবে না শুনেই এমন গেস করা উচিত না কিন্তু। কোনটা বল আর কোনটা সঠিক ওটাই সানাকে চেনাতে আসবেন না। আপনার কাছে আমার বিনীত অনুরোধ প্লিজ। আমি এখনই পেপারে সাইন করে দিচ্ছি, আপনি চলে যান। এমন কালো চাদরের মোড়ে নিজেকে আর রাখতে পারছি না আমি। তার আগে আমি কোনো কথা শুনতে চাচ্ছি না প্লিজ। আমার আর এসব কিছু সহ্য হয় না, একদমই না। বলে পেপারটি সামনে তুলে রাখি। কলম টুকুতে গেলে কলম পাইনি, ভুলেই গেলাম। আসার সময় কলম সঙ্গে করে আমি নিয়েই আসিনি। তারপর সোফা থেকে উঠে দাঁড়িয়ে দ্রুত পায়ে রুমের দিকে যাই। ড্রেসিং টেবিলের সামনে থেকে কলম নিয়ে ফিরে আসতেই সোফার দিকে তাকাতে আমার চোখ আটকে যায়। তুরাব ভাই ওখানে স্ট্রেট দু হাতে পকেট গুজে দাঁড়িয়ে আছেন, চোখে মুখে একটা কৌতূহলী ভাব ওনার। আমি সামনের দিকে হেঁটে যেতেই তিনি অতি স্বাভাবিক গলায় আমাকে বললেন, তুমি হয়তো জানো না, ইদানিং তোমাকে নিয়ে আমি খুব ভেবেছি। এই কদিনে তোমাকে যতটা চিনলাম
আমার মনের ভিতরে একটা তপ্ত অনুভূতি অনুভব করেছি। বুঝতেছি না কেন। বিস্তৃত অবিস্তৃত এই দুয়েক নিয়ে আমি অনেকটা সন্দিহানে আছি। আমার দিক দিয়ে ডিভোর্সটা মেনে নিতে এই মুহূর্তে একটু সময় লাগবে, তবে সিদ্ধান্ত তোমার। আমি প্রেশার ক্রিয়েট করছি না। এখন আমি চলে যাচ্ছি। পেপারটা তোমার কাছে রেখে গেলাম। ইচ্ছে জাগলে সাইন করে নিও, না হলে বাকিটা তোমার ইচ্ছে। ফোনে আমাকে জানিয়ে দিও। আমি অপেক্ষা করব, খুব অপেক্ষা। আর একটা কথা, আমি তোমাকে কখনো ছোট্ট চোখে দেখিনি। হয়তো আমার কথাবার্তাই ওরকম ছিল। তুমি যা বললে এখন আমার এসব কথা স্মরণ হলো। তবে বিশ্বাস করো, যেভাবে বললে ওসব আমার মাথায় কেন মনের কোণেও একটিবারও ভাবিনি। তবে হ্যাঁ, মনের ভাবলে মানুষ না বুঝে নিজে যা বলে তাই ঠিক মনে করে, যেমনটা আমি করেছি। এতে আমি মোটেও অতুষ্টি নই। এতে যদি তোমার প্রতি আমার একটু কষ্টের দানা বিঁধে, আমি তার জন্য তোমার কাছে আসলেই দুঃখিত। আই এম এক্সট্রিমলি সরি। ক্ষমা করে দিও আমাকে। তাছাড়া তোমার মনে আরেকটা প্রশ্ন থেকে গেল, মা কেন আসেনি? বলছি, আমি অনেকটা প্রেশারের মধ্যেই আছি। তা তোমায় কাল বললাম। এমনকি আজও আমার কর্মচারীদের মনস্তান্ত্রিক এবং উপস্থিত বুদ্ধি পরীক্ষা করার তারিখ ছিল। সেটা আমি ক্যান্সেল করে অন্যের উপর দিয়ে এসেছি, কারণ তোমার আর্জেন্ট তলব ছিল তো তাই। আর না আসলে তোমার কাছে আরেকটা বিভীষিকার নাম উপাধি পেতাম। আমি তা চাই না। আমার এখন ফিরতে হবে। বারবার অফিস থেকে এখনও কল আসছে। আমাকে ফিরে যেতে হবে। তুমি ভালো থেকো। আর ওই যে পেপার, এখন সিদ্ধান্ত তোমার। এতগুলো এতগুলো কথা বলে গেল, অথচ আমি এক দানা করেও জবাব তুলতে পারিনি। সত্য কথা কি, আমার মুখ দিয়ে একটা শব্দও বের হয়নি। বলতে চেয়েছিলাম, মানলাম আমার সিদ্ধান্ত যাই হোক, অন্তত আরেকবার ভালোভাবে পরিষ্কার করে জান আপনার কী সিদ্ধান্ত বা আপনি কী চাচ্ছেন। তা বলার আর সুযোগ হলো না। এর আগে উনি সড়ক সড়ক চোখের সামনে দিয়ে বাসা থেকে বের হয়ে চলে গেল। যখন পুরোপুরি বুঝতে পারলাম এখানে মানুষটির একদমই অস্তিত্ব নেই, তখন আমার চেতনার দ্বার জাগ্রত হলো। ক্ষীণ চোখে চারপাশ তাকিয়ে কপালের সিদ্দিক গাম হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নেই। কপালের চামড়াগুলো তীব্র বাস করা সোফায় গিয়ে বসি। মা এসে পুলকিত মুখে পেপারটি হাতে নেন। সাইন হয়নি দেখে বেশ হাসি হাসি মুখ করে বললেন, সানারে, তুরব কি বলল? ও ডিভোর্স চাইছে না, তাই না? আমি কোনো উত্তর করতে পারিনি। সলসল চোখে মায়ের দিকে তাকিয়ে আছি। মা পেপার হাতে আমার কাছে এসে বসেন। আবারও বললেন, বললাম না, তুরব খুবই ভালো একটা ছেলে। হয়তো এখন অনেকটা সন্দেহ বশরে আছে সম্পর্কটা ভাঙবে কি না। জানিস, ভালো ছেলেদের একটা গুণ খুবই ভালো, এরা কোনো কিছু করার আগে 10 বার ভাবে। আমার মনে এখন একটাই ভাবনা, দোষটা কার? তুরবের, নাকি খালামণির, নাকি আমার, আর নাকি আমার মায়ের, আর নাকি বর্তমান প্রজন্মের? বিকেলের দিকে একটু গুটিয়ে শুয়ে পড়ি। এমতো অবস্থায় আকাশ কল করে। আকাশের কলটা দেখে খানিক বিচলিত হয়ে যাই। কাল থেকে সে বেদম রাগে আছে। 2 দিন যাওয়ার পর আমার উপর রাগ করে হয়তো আর থাকতেই পারিনি, তাই বাধ্য হয়ে সে আমাকে কল করলো। আমি ধীরগতিতে কলটা রিসিভ করে আস্তে গলায় ওকে বললাম, হ্যালো। ওপাশে কিছুক্ষণ নীরবতা বিরাজ করে। তারপর হালকা কেশে গলাটা খানিক পরিষ্কার করে দৃঢ় কণ্ঠে বলল, কেন জানি না তোর উপর রাগ করে আমি থাকতে পারি না, তাই তো বেহায়ার মতো আবারও কল করলাম। কেমন আছিস তুই? মন ভালো? হ্যাঁ, ভালো। তা আন্টি কেমন আছেন? শরীর ভালো? হুম। ও, একটা কথা বলবো সানা? হ্যাঁ বল। তুই আমার উপর কি রেগে আছিস? আমি এবার খানিকটা নড়ে চড়ে বসি। দাতস্থ হয়ে বললাম, কেন? এই যে কেমন যেন গোমরা গোমরা মুখে আমার সাথে কথা বলছিস। আমি চুপ থাকি। আবারও নৈশব্দটা দেখে আকাশ কি ভাবলো আমি জানি না। আবারও কেসে উঠে বলল, যাই হোক, তা প্যাকিংটা খুলে দেখেছিস? কোনটা? এমন প্রশ্নে আকাশের বুকের ভিতরটা ধপ করে উঠল। আমি যে এমন বেখেয়ালি কথা বলবো হয়তো ভাবেইনি। প্যাকিং দিয়েছে জানি, তবে অতটা গুরুত্বভাবে মনে রাখিনি। তাছাড়া মনে আসেও নি। শূন্য উদাসীন মস্তিষ্কটা বললাম, আচ্ছা দেখব। ওকে, দেখে কিন্তু ফিডব্যাক জানাইস। খুব সুন্দর একটা ফিডব্যাক যেন হয়। আমি কিন্তু আশায় থাকবো। আচ্ছা, তা কি করিস এখন? এই তো বসে আছি। ও, আর আমি রোগী দেখে দেখে ক্লান্ত। মাত্রই ব্রেক পেলাম। ও আচ্ছা, সানা। হুম। একটা কথা বলি? হুম।
তোর হাজব্যান্ডের কী অবস্থা? কথা হয় তার সাথে তোর? অবচেতন মনেও আকাশের এমন কথায় বড়সড় একটা বিষম খাই আমি। আমি বললাম, কথা না হলে সে স্বামী হয় আকাশ? সে কি নিঃস্বার্থ ভালোবাসবে নাকি আকাশ? হঠাৎই আকাশ আমার কথার মানে বুঝল না। খানিকটা দ্বাতস্থ বোধ করে আমাকে বলল, কথা না হলে সম্পর্কের মাঝে অনেকটা দূরত্ব থাকে, যে সম্পর্কে মায়া, ভালোবাসা, আবেগের এলিমেন্ট নেই বললেই চলে। একটা মুহূর্তে দেখা যায় সে সম্পর্কটা বেশি দিন আর টিকেও না। আর যদি স্বামী সরাসরি না বুঝিয়ে ইনডাইরেক্টলি কথা সুদূর ব্যাক করার কথা তোলে, তখন তাকে ভালোবাসা বলে। এখানে দুটো যুক্তি দাঁড়ায়। মানুষ ভুল করে অনুতপ্ত হয়ে শুধরে যায়, আবার অনেকে ক্ষণিক শুধরানোর কথা বলে আগে সেই তীর আঘাত করে। এই সম্পূর্ণটাই মানুষের নিজের মন আর তার মানসিকতার উপর নির্ভর করে। আকাশে থেকে আমার সম্পর্কের মেন পয়েন্ট আসেনি। আমার সম্পর্কটা একদমই বিচিত্র। একটুখানি মিললে আবার আরেকটুখানি ফারাক থাকে। তবে তুরাব ভাইয়া যে আমায় কি সুন্দরভাবে মেনে নিয়ে আমায় যথেষ্ট শ্রদ্ধা করার কথা বলল আজ, নাকি আমার প্রতি লোলভ মনোভাব সৃষ্টি হয়ে ক্ষণিক সময়ের জন্য কাছে পেতে চাচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারলাম না ওনার কথা। আর আমার সিদ্ধান্ত? তুরাব ভাইয়া যাওয়ার একদিন পরে মা অসুস্থ হয়ে পড়ে। মা একজন হার্টের রোগী। চিনচিন ব্যথা অনুভূতি বুকের ঝুলিতে প্রায় লেগে থাকে, কখনো কম আবার কখনো বেশি। এই জন্যে কুমিল্লায় ডাক্তারও দেখিয়েছি। ডাক্তার দেখানোর পর অনেকটা সেরেছে। সেই সুপ্ত ব্যথাটা কাল আবার হঠাৎ মাথা ছাড়া দিয়ে উঠল। তীব্র ব্যথা, সাথে বমি এবং ঘামের দলস্র। কিছুতেই স্বাভাবিক হচ্ছে না। এ নিয়ে হিতাহিত জ্ঞানশূন্য কি থেকে কি করব আমি ভেবে পাই না। বার কয়েকবার আকাশকে বলেছি, সে বলেছে বুকের ব্যথাটা স্বাভাবিক কিছু নয়, হার্ট অ্যাটাকও হতে পারে। ইমার্জেন্সি মাকে নিয়ে ঢাকায় যেতে, প্রয়োজন হলে সে নিজে মাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে। তবে হুটহাট ঢাকা যাওয়ার মতো আমার তেমন প্রস্তুতি এই মুহূর্তে নেই। অসুস্থ মাকে ঢাকায় নিয়ে আবার কুমিল্লায় ব্যাক করা জার্নির ব্যাপার। তার উপর একদিনের রিপোর্ট বেরোনোর পসিবিলিটি খুবই কম। আল্লাহ না করুক, রিপোর্ট যদি খারাপ আসে তখন তো ঢাকায় থাকতে হবে। আর থাকলেও বা কোথায় থাকবো? ঢাকায় কে আছে আমাদের? হোটেলে কোনো মতো রাত্রে যাপন করার মতো সে কানাকড়িও আমার কাছে নেই। মার ডাক্তারখানার টাকা জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে। আর এখন ওখান দিয়ে অবসাদগ্রস্ত মা। ভাবতে ভাবতে স্থির দৃষ্টিতে ওই দূরের দুটো সন্ধে ভেজা কাকের দিকে তাকিয়ে আছি। এমত অবস্থায় মা তার জবুতবু পাইয়ে এদিকে আসলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমার পাশে ঘেসে দাঁড়ান। অত্যন্ত ভাঙা এবং কাতরানো গলায় বলেন, সানারে। আমি স্থির দৃষ্টিতে মায়ের দিকে ফিরি। মা আবার বললেন, একটা কাজ করতে পারবে মা? আমি আলতো করে উপর নিচে মাথা ঝাঁকাই। মা বলেন, শাহিদাকে একটু কল করে দিতে পারবি? কথাটা শুনে খানিকটা বিস্মিত হলেও মায়ের মুখের দিকে তাকিয়ে তা বেশিক্ষণ আর ধরে রাখতে পারিনি। খানিক হেসে দিয়ে মাথা নাড়ি। তারপর পেছনে ঘুরে সন্তর্পণে পায়ে ড্রেসিং টেবিল থেকে মোবাইলটা নেই। শাহিদা খালামণি নাম্বারের উপরে টাচ করে মায়ের দিকে এগিয়ে দেই। ওপাশ থেকে রিসিভ হতে মা বললেন, হ্যালো শাহিদা। আছি এই আর কি, তবে বুকের ব্যথাটা না আবারও বেড়েছে। আর চিন্তা করিস না, কিছুই হয়নি, এমনিতেই ব্যথা হচ্ছে। তা যেটা বলতে কল করলাম, তুরাব আমাদের বাসায় আসছিল। তোকে যে কি কিছু বলেছে? বলে নাই? ও আচ্ছা। আরে কি কস, গলার কথা ঠিক আছে, শরীরও ভালো আছে, চাপ নিস না তো। সানার কাছে দিতাম। খালামনের কলটা লাইনে রেখেই মা আমায় ডাকলেন। আমি কাছে গেলাম। মা আমাকে বললেন, ধর, তোর খালামণি তোর সাথে কি নাকি কথা কইব, কথা কও। আমি কিছুটা অপ্রস্তুত বোধ করে ফোনটা হাতে নেই। ক্ষীণ এবং ছোট গলার স্বরে কণ্ঠে বললাম, হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। সানা, বুবুর শরীর কি ঠিক আছে? বুবুর কথাবার্তা এমন রোগা রোগা শোনাচ্ছে কেন? ব্যথা কি খুব বেশি? বেশি বলতে কাল যে ব্যথা শুরু হয়েছে, এখনও না ব্যথা কমেনি। তাছাড়াও প্রচুর ঘুমাচ্ছে, আর দু একবার বমিও করেছে। কি, তুই এখনও বুবুকে নিয়ে বসে আছিস? তুই একটা কাজ কর, সন্ধ্যার বাসে ঢাকায় চলে আয়, দ্রুত। কিন্তু খালামণি। কোনো কিন্তু নয়, এখন গেলে ডাক্তার তো আর পাবো না। তাহলে কাল বোনের রওনা করিস। আচ্ছা ঠিক আছে। আমি খালামণির কথার পিঠে না উত্তর করার সাহস পেলাম না। তোমাকে ঢাকায় নেওয়াটা আসলে এখন খুব জরুরি।
মা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। মান সম্মানের কথা ভেবে মাকেই যদি না বাঁচাতে পারি, তাহলে 100টা মান সম্মানের সার্টিফিকেট নিয়ে ঘুরলো এই জীবনটা ব্যাখ্যাহীন, অর্থহীন, অমূল্য, নিষ্ঠুর। বললাম, জি আচ্ছা। আন্টি খুশি হয়ে কল কেটে দেন। সকালে থেকে মাকে নিয়ে রওনা করি, আর বের হওয়ার আগে আকাশকে কল করে জানিয়ে দেই যে ঢাকায় যাচ্ছি। আকাশ বলল যাত্রাবাড়ি আসার সঙ্গে সঙ্গে ওকে কল করতে, ও তার পরিচিত কাউকে পাঠাবে আমাদেরকে সোজা হাসপাতালে নিয়ে যেতে। মাকে একেবারে চেক আপ করা শেষ করে তারপর খালামণির বাসায় যেতে। আমি কথাটা হেলাফেলা না পেলে দিয়ে অবিলম্বেই মেনে নেই। 9টায় বাস স্ট্যান্ডে নামলেই একজন মাঝবয়সী লোক এসে আমাদের রিসিভ করে। তিনি সৌজন্যতাস্বরূপ হাসি দিয়ে আকাশের কথা বলেন। আমরাও সহজ সাবলীলভাবে লোকটির অতিথেয়তা সাদরে গ্রহণ করি। তারপর তিনি একটা সিএনজি করে আমাদেরকে হাসপাতালে নিয়ে আসেন। আমি এগিয়ে সিএনজি ড্রাইভারকে ভাড়া দিতে যেতে নিলেই আকাশের পরিচিত সেই লোকটি বলল, ভাড়া দেওয়া লাগবে না, আকাশ স্যার আগেই দিয়ে দিছেন। আমি কথাটি শুনে লোকটির দিকে হকচকিতে তাকাই। লোকটি হেসে ফেলে। হাসিতে বোঝাচ্ছে পরিচিত মানুষজন এরকম একটু একটু করতেই পারে। আমি মনে মনে খুব রাগ হলাম আকাশের উপর। এবার শুধু ভালো ভালো চেম্বারে ঢুকি, তারপর তাকে দেখাবো মজা। এত মের্সিফুল কে আসতে বলেছে তাকে? ভেতরে ঢোকার পর রিসিপশনে যাই। রিসিপশনিস্ট মায়ের নাম লিখে নিয়ে সিরিয়াল নাম্বার দেন। আমি সিরিয়াল নাম্বার দেখে জিহ্বা দুহাত বের করে হায়ের মতো তাকিয়ে থাকি। আমাদের সিরিয়াল নাম্বার 100, আর এখন চলছে মাত্র 15। আকাশের চেম্বারে ঢুকতে ঢুকতে তো রাত হবেই মাস্ট। রিসিপশনিস্ট বললেন, আপনারা কোথাও গিয়ে ঘুরে আসুন, আর ঘুরতে না ইচ্ছে হলে ওখানে বসে থাকুন। জি আচ্ছা। আর শুনুন ম্যাম। হ্যাঁ ইয়েস। বিকেলের মধ্যেই কি ডাক্তারকে দেখিয়ে বেরোতে পারবো? নট শিওর ম্যাম। ও আচ্ছা। বলে বেজান মুখ করে মাকে নিয়ে কোনার একটি সিটে বসে পড়ি, আর ফোনটা হাতে নিয়ে আকাশের নাম্বারের উপর গুটগুট করতে থাকি। মনে মনে কেন জানি কিছুটা বিরক্তি নিয়ে আকাশের নাম্বারে কল দেই। 2-3বার রিং হওয়ার পর রিসিভ হয়নি। আবারও বিরক্ত হয়ে মোবাইলটা পাশে রাখি। তারপর 30 মিনিট কেটে যাওয়ার পর আকাশ নিজেই ব্যাক করে। অস্থির গলায় বলল, সরি সরি সানা, আসলে এতক্ষণ আমি রোগী দেখতেছিলাম। কোথায় তুই? এসেছিস? হ্যাঁ, 30 মিনিট আগে। কি? আচ্ছা ওয়েট কর। তো সিরিয়াল কত? 100। আচ্ছা ওকে রাখ, আমি রিসিপশনে কল করতেছি। কিছুক্ষণ বাদে আমাদের রিসিপশন থেকে ডাক আসে। আমি মাকে নিয়ে রিসিপশনের দিকে যাই। রিসিপশনে যেতে রিসিপশনের মেয়েটি আমাদের উদ্দেশ্য করে বলল, স্যার বললেন আপনারা চেম্বারে যেতেন। আমি মুখে একটা সৌজন্যতার হাসি টেনে বললাম, ধন্যবাদ। মেয়েটি হাসি মুখে ধন্যবাদ গ্রহণ করে তারপর আবারও বলল, আপনারা একটু কষ্ট করে এখানেই দাঁড়ান, স্যারের পিএ এসে আপনাদেরকে চেম্বারে নিয়ে যাবে। আমি মেয়েটির কথায় মাথা নাড়ি। 2 মিনিট নাগাদ অপেক্ষা করার পর আকাশের পিএ এসে আমাদের চেম্বারে নিয়ে যায়। আমি স্বচ্ছ কাচের আয়না ভেদ করে টুক করে মাথাটা ঢুকিয়ে দিতেই আকাশ হন্তদন্ত হয়ে দাঁড়িয়ে যায়। আমরা ভিতরে ঢোকার পর সে মাকে সালাম করে। মা সালামের জবাব গ্রহণ করেন। তারপর বলেন, ভালো আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি। আন্টি প্লিজ এখানে বসুন। আমি এবং মা টেবিলের সামনে দুটো চেয়ারে বসি। আকাশও তার জায়গায় বসে ভদ্রতার সহিত চোখ থেকে সাদা ফ্রেমে চশমাটা খুলে নিচে রেখে বলল, আসতে কোনো সমস্যা হয়নি তো সানা? না, সমস্যা হয়নি, তবে পাক পুকুরে মায়ের হালকা ব্যথা গুড়িয়েছে। আচ্ছা, খাওয়া দাওয়া করেছিস? হুম। ও, তা যেটা বলতে চাইলাম, আন্টির কী কী প্রবলেম আমাকে একটু বিশ্লেষণ করে বল। ফোনে ভালো করে কথাও তো বলতে পারিনি। আমি আকাশকে মায়ের অসুখের ব্যাপারে সবটা পুঙ্খানুপুঙ্খভাবে বলি। আকাশ ধৈর্য সহকারে সবটা শোনে। বলল, আগে কোথায় দেখিয়েছিস? কুমিল্লা মডার্নে। ওখানে রিপোর্টগুলো দে। আমি আকাশের দিকে রিপোর্টগুলো এগিয়ে দেই। আকাশ রিপোর্টগুলো হাতে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেখতে থাকে। দেখা শেষ করে আমার দিকে ফিরে বলল, এই রিপোর্টে দেখাচ্ছে আন্টির হার্ট দুর্বল, আর বুকে ব্যথাটা হার্ট উইকের কারণেই হচ্ছে। কুমিল্লার ডাক্তারও কিন্তু তাই বলেছে। শ্বাসকষ্ট, ঘাম, বমি এবং মাথা ঘোরা এসব আবার নতুন করে যোগ হয়েছে, তাই না? হ্যাঁ আকাশ, তবে ব্যথাটা বেশি। বাট ক্রিটিক্যাল কিছু? প্রথম সব রোগই স্বাভাবিক, তবে ঠিকমতো সেবা যত্নের অভাবে স্বাভাবিক রোগটাও কিন্তু অনেক সময় অস্বাভাবিক হয়ে যায়। আকাশের এমন কথায় আমার বুকের ভিতরটা যেন ছেদ করে ওঠে। মাকে আমার ঠিকভাবে যত্ন নেওয়া হয়েছে তো, নাকি টাকার অভাবে ঠিকমতো ওষুধ কিনে খাওয়াতে পারিনি? কোনো দিন ওষুধ খেয়ে থাকতেন, আবার কোনো দিন বা খেতেন না। ভাবতে মনের কোটরে একটা আক্ষেপতার দীর্ঘশ্বাস বেরিয়ে আসে।
যথেষ্ট সামলিয়ে নিজেকে আকাশের সামনে স্বাভাবিকভাবে প্রদর্শন করে বললাম, প্লিজ আকাশ, মাকে ভালো করে পরীক্ষা করে দেখ, মায়ের শারীরিক অবস্থা কেমন, আর বমি, ঘামানো, মাথা ঘোরা এসব কেন হচ্ছে? এসব তো আগে ছিল না। আমি দেখব সানা, তুই অস্থির হোস না। অনেকটা সময় নিয়ে আমি আন্টিকে ভালোভাবে দেখব। ধন্যবাদ আকাশ। পরে আকাশ মা দুটো পরীক্ষা নেয়, একটা বুক এক্স-রে আর একটা রক্ত পরীক্ষা। রিপোর্ট আজ দেওয়া হবে না, কাল সকালে হাতে পাবো। আকাশ তাই বলল। তারপর মোটামুটি সব শেষ হলে খালামণির বাসায় যাওয়ার জন্য উঠে দাঁড়াই। অমনি আকাশ বলল, সানা, আর কিছু সময় থাকতে পারবি? আমার ডিউটিটা শেষ হলে বাইরে বের হব। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম এখন বেলা 12টা বাজে। ওর বেরোতে এখনও ঘন্টাখানেক বাকি। তাই দুপাশে মাথা নেড়ে বললাম, সরি আকাশ, দেখতেই তো পারছিস মা ভীষণ ক্লান্ত। এতটা সময় মাকে নিয়ে থাকাটা আরও রিস্কি। এতটা পর জার্নি করে আসলাম, মার এখন বিশ্রাম নেওয়াটা জরুরি। কিন্তু আন্টিকে নিয়ে এসে আমার চেম্বার থেকে খালি মুখে যাবি, এটা আমি মানতে পারবো না। আমি হেসে দিলাম, বললাম, সময়ের সুবিধা বোঝা লাগে। এখন তোর জন্য এই সময়টা খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের জন্য কত সময় ব্যয় করেছিস, অথচ তার মধ্যে তুই আরও 2-3টে রুগী দেখতে পারতি। সমস্যা নেই, আরেকদিন আসলে তখন মুখ পুরে খেয়ে যাবো, ওকে? আকাশ আর কিছু বলল না, শুধু স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো। হয়তো মনে মনে আফসোস করছে মাকে হঠাৎ এভাবে নিয়ে এসে আবার এভাবে চলে যাব। তারপর আকাশকে বিদায় দিয়ে বাহিরে চলে আসি। হাসপাতালের বাহিরে আসলে খালামণিকে কল করি। বাসায় কিভাবে যেতাম খালামণি তার ডিটেলসে বলেন। আমি সবটা ভালোভাবে বুঝে নিয়ে মাকে রাস্তার একপাশে দাঁড় করিয়ে সিএনজি খুঁজতে থাকি। কিছুক্ষণ অপেক্ষা করার পর সিএনজি পেয়ে যাই। সিএনজি ড্রাইভারকে অ্যাড্রেস বলেই সিএনজিতে মাকে নিয়ে উঠে বসি। সিএনজি জ্যাম চাপলা ক্রস করে স্বাভাবিক গতিতেই চলছে। মাথাটাকে খানিক স্বস্তি দিতে স্থির রাখতে হঠাৎ আমার মনাকাশে চাপা এক উত্তেজনা ধপ করে জ্বলে ওঠে। ভাবিনি আজ ওই লোকটির বাসায় এভাবে যেতে হবে, ওই লোকটির মুখোমুখি হতে হবে। আচ্ছা, যখন লোকটির মুখোমুখি হব তখন কি স্বাভাবিক ভঙ্গিমে দাঁড়িয়ে থাকতে পারবো? জানি না এর উত্তর কী, জানি না এর ব্যাখ্যা কী। বুকের ভিতরটা শুধু টুংটাং করে বাজছে। লজ্জায় অপ্রস্তুততায় কোণঠায়। হৃদস্পন্দন বারবার কেঁপে উঠছে। হাতের তালু, কানের পেছনে পায়ের তালুতে ঘামের অজস্র স্রোত বইছে। কিছু সময় পর সিএনজি তার নির্দিষ্ট গন্তব্যে এসে পৌঁছায়। আমি মাকে নিয়ে সিএনজি থেকে নামি। তারপর ড্রাইভারের ওনার ভাড়া মিটিয়ে দিয়ে ওনাকে বিদায় করি। তারপর খালামণিকে কল করি। খালামণি কল রিসিভ করতে বললাম, জি খালামণি, আমরা নিউ মার্কেট 10তলা বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে আছি। খালামণি ব্যস্ত কণ্ঠে বললেন, ওখানে একটু দাঁড়াও কষ্ট করে, আমি নিচে দারোয়ানকে পাঠাচ্ছি। জি আচ্ছা। পর মুহূর্তে দারোয়ান এসে আমাদের গেট খুলে দিয়ে ভিতরে আসতে বলল। আমরা ভিতরে ঢুকি। মা সামনে তাকিয়ে এত বড় বিল্ডিং দেখে ধাঁধায় পড়ার মতো অবস্থা হয়ে পড়লেন। আল্লাহ, শাহিদে এত বড় বিল্ডিং করে ফেলল! যখন আমি আসলাম তখন তো মাত্র 2টা ফ্ল্যাট কিনে থেকেছিল। দারোয়ান মুচকি হেসে দিয়ে বলল, ম্যাডাম, যুগ দিনকে দিন পরিবর্তন হয়। শুধু যে মা অবাক হলেন তা কিন্তু নয়, আমিও বেশ অবাক হলাম, বিশেষত বিল্ডিংয়ের আউট রাউন্ডটা দেখে। একদম ছোট একটা রাউন্ড, কিন্তু এর মাঝে তাক লাগানোর মতো কিছু এলিমেন্টস আছে। রাউন্ডটার পশ্চিম পাশে বিভিন্ন ফুলের খুপড়ি, তার কার্নিশ ঘেঁষে উত্তর দিকে আবার লতাপাতাযুক্ত একটা বটবৃক্ষ। ওটির একটা ডালের সাথে ঝুলন্ত দোলনা। উত্তর দিক থেকে চোখ সরানোর পর পূর্ব দিকে তাকালে সরু একটা গাঢ় নীলের সুইমিং পুল, তাতে কিছু শাপলা ফুটে আছে। সিনটা মুহূর্তে আমি ফটোগ্রাফি করে নেই। তা দেখে দারোয়ান হেসে ওঠে। হাসির মাঝেই বলল, আমাদের তুরফ স্যার খুবই শৌখিন মানুষ, এটা ওটা নিখুঁতভাবে সাজাতে পছন্দ করেন। এখানে যা সুন্দর তার চেয়ে সুন্দর ওনার চিলেকোঠার রুম আর ছাদের বেষ্টনীটা, দেখলেই তো চোখ সরাতে পারবা না। ও আচ্ছা, আপনাদের আজ তুরফ স্যারই রিসিভ করতেন। ঝামেলা হয়ে গেল, অফিসে ওনার নাকি আর্জেন্ট মিটিং ছিল, তাই আসতে পারেনি। মা বললেন তুরফ এখন অফিসে। জি। ও আচ্ছা। এরই মধ্যে আমরা বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করি। মা চারদিকে চোখ বুলিয়ে নিচ ফ্লোরে একটি গাড়ি ছাড়া কিছুই দেখতে পাননি, তাই হা হা করে চোখে বললেন, তোমার শাহিদা ম্যাম কত তলায় থাকে? একদম উপরের দোতলায়। তাহলে সিঁড়ি বেয়ে যেতে হবে নিশ্চয়ই। সিঁড়ি দিয়ে তো আমি উঠতে পারবো না, একতলায় না উঠতেই তো হাঁপিয়ে যাব। দারোয়ান মায়ের দিকে ব্রু কুঁচকে বললেন, ম্যাডাম সিঁড়ি দিয়ে উঠতে হবে না, লিফট আছে। ও আচ্ছা, তাহলে সমস্যা নেই। আমরা লিফটে করে 10 সেকেন্ডের মাথায় আন্টির বাসার সামনে এসে দাঁড়াই। কলিং বেল চাপ দিয়ে খালামণি দরজা খুলে দেয়। আমাদের দেখে খালামণির মুখখানি স্মিত হয়ে যায়। তিনি সাবলীল ভঙ্গিমায় দরজার চৌকাঠের দিকে বাম পা বাড়িয়ে দিয়ে মাকে এক হাতে জড়িয়ে বলেন, বুবু, ভিতরে আসো। আমরা ভিতরে যাই। খালামণি আমাদের সোফায় বসিয়ে দিয়ে মুহূর্তেই ব্যস্ত হয়ে পড়েন।
কাজের লোকদের এটা ওটা করতে তাগাদা দিতে থাকেন। তা দেখে আমি এবং মা খানিকটা প্রতিউত্তর হই। মা বেগলতি গলায় বললেন, আর শাহিদা এত অস্থির হোস না তো, মাত্রই তো আসলাম। শান্ত ধীরে সব আস্তে ধীরে করিস। আগে আমাদের একটা রুম দেখিয়ে দে, আমরা ভীষণ ক্লান্ত, ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব। খালামণি মায়ের কথা মেনে নেন আর বলেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের একটা রুম দেখিয়ে দিচ্ছি, তোমরা ফ্রেশ হয়ে নাও, তোমাদের রুমে চা পাঠিয়ে দিব। কথা শেষ করে খালামণি আমাদের ওনার সাথে 10ম ফ্লোরে উপরের তলায় নিয়ে যান। সেখানের একটা রুমের দরজা ঠেলে ভিতরে ভিতরে ঢুকতে ঢুকতে বলেন, বুবু তোমরা আসবা শুনে আজ সকালে মরিয়মকে দিয়ে রুমটা গুছিয়ে রেখেছি, দেখো তো পছন্দ হয়েছে কিনা। মা টকবক চোখে রুমের চারপাশে তাকান, বলেন, বেশ তো, খুবই পছন্দ হয়েছে শাহিদা। তারপর খালামণি আমার দিকে ফিরে বললেন, আচ্ছা না, তোমার পছন্দ হয়েছে? রুমটা চারকোণাকৃতির এবং বেশ বড়সড়। এটির কোণা ঘেঁষে সামনে লম্বা একটা বারান্দা। এতে 3-4টে ঝুলন্ত টব হালকা বাতাসের ঝটকায় দিকে দিকে নড়ে উঠছে। আর ভিতরে একটি বেড, একটি কাভার্ড এবং এক সেট চেয়ার টেবিল। দেখতে খুবই সুন্দর, চমৎকার না হলেও মোটামুটি সুন্দর বলা যায়। বললাম, খারাপ না। খালামণি খুশি হয়ে যান, হাসি হাসি মুখ করে বলেন, আর যা যা প্রয়োজন হবে সেটা মরিয়মকে বলবে, ও এসে দিয়ে যাবে। মা বললেন, যেটার প্রয়োজন হবে সেটা মরিয়মকে বলবো কেন? আমার বোনের বাড়ি মানেই তো আমার বাড়ি, যা যা লাগবে আমি নিজেই গিয়ে নিয়ে আসব। মায়ের কথা শুনে খালামণি শব্দ করে হেসে ওঠেন, সাথে আমিও হেসে দিই, তবে নিঃশব্দে। দুপুরের খাবার শেষ করে মাকে ওষুধ খাইয়ে দিয়ে আমি বিছানায় হালকা পিঠ ঠেকাই। মুহূর্তে ক্লান্তি ভরে চোখগুলোর পাতা বার হয়ে আসে। অসাড় এবং অবচেতন হয়ে কখন যে ঘুমিয়ে যাই, সন্ধ্যের সময় মায়ের ডাকে ঘুম না ভাঙলে বুঝতেই পারতাম না। বাহিরে তাকিয়ে আবছা অন্ধকার, দূরের বাতির আলো ম্লান প্রজ্বলিত, এখনও তা গাঢ় রূপে চারপাশে ছড়িয়ে যেতে পারেনি দিনের হালকা স্ফীত আলোর কারণে। আমি কাঁচুমাচু হয়ে হাত পা নেড়ে ছেড়ে বিছানা থেকে নামি। বাথরুমের দিকে যেতে নিলে মা বললেন, জানা, তোর মোবাইলে বার কয়েকবার ফোন এসেছিল। আমি হাঁটার গতি স্লথ করে মায়ের দিকে ফিরি। বললাম, কে কল করেছে জানো? না, আমি তো রিসিভ করিনি। ও আচ্ছা, আমি বাথরুম থেকে আসি তাহলে। আচ্ছা যা। বাথরুম থেকে বেরিয়ে মোবাইল হাতে নিয়ে দেখি আকাশ কল করেছে। আমি ব্যাক করব হঠাৎই মনে পড়ল, এখন তো মাগরিবের ওয়াক্ত, হয়তো ও নামাজে যাবে। এখন কল করেও হয়তো ওকে পাবো না, তাহলে পরেই দিব ভেবেই ফোনটা আবার আগের জায়গায় রেখে দেই। মা, মাগরিবের সময় শেষ হয়, চারদিকে গুটগুটে অন্ধকার নেমে আসে। আমি ব্যাগে জামা কাপড়গুলো এক এক করে বের করে কাভারে রাখতেছি। মা বিছানার উপর বসে আছেন। এমন অবস্থায় মরিয়ম ভিতরে ঢোকে, সাথে খালামণিও। মরিয়ম নাস্তার ট্রেটা টেবিলের উপর রেখে চলে যায়। খালামণি বলল, বুবু সানা নাস্তা করে নিও। মা সাবলীলভাবে মাথা নাড়েন। খালামণি বলেন, আর হ্যাঁ বুবু, তোরা বাসায় এসেছে, এখনও ওর রুমেই, ওর বন্ধুরাও ওর সাথে এসেছে, তাই এখনও ওদের সাথে কথা বলতেছে। আমি ওকে গিয়ে তোমার কথা বলেছি, ও আসবে, এসে তোমার রোগ অনুযায়ী ভালো ডাক্তার সাজেস্ট করে দিবে। মা হতবিহ্বল চোখে আমার দিকে তাকান, আমিও স্তম্ভিত হয়ে যাই। খালামণিকে হঠাৎ বলা ঠিক হবে? আসার আগেই আমার পরিচিত একজন ডাক্তারকে দেখিয়ে এসেছি, কালকে রিপোর্ট বেরোবে। যেমনটা বললে উনি কেমন রিয়েক্ট করবেন কে জানে। ভেবে আন্তঃগোপনে একটা ডোক গিলি। প্রতিউত্তরে হয়ে খালামণির দিকে এগিয়ে বললাম, খালামণি, ঢাকায় আমারও পরিচিত ভালো একজন মেডিসিন ডাক্তার আছে, ভাবলাম ওনাকেও একবার দেখালে। আন্টি আমার পুরো কথা শেষ করতে না দিয়ে বলে ওঠেন, সমস্যা কি, সেখানেও দেখাবা? মানুষ তার এক জায়গায় দেখায় না, 2-3 জায়গায় দেখালে রিপোর্ট মিলে গেলে অনেকটা চিন্তামুক্ত হওয়া যায়। জি, আচ্ছা আমি গেলাম, তুমি খেয়ে নিও, বলে খালামণি দ্রুত পায়ে বেরিয়ে যান। আমি হাঁ করে সেদিকে তাকিয়ে থাকি, তবে বুঝে উঠতে পারলাম না তিনি বিষয়টা কি নর্মালি নিয়েছেন নাকি রাগ করেছেন। আসলে ভাবলেছিন মানুষের কথা বোঝা ওঠা বড়ই কষ্টকর। সন্ধ্যার নাস্তা খাওয়া শেষ হলে আমি ফোনটা হাতে নিয়ে বেলকনির দিকে চলে আসি, আকাশকে কল করব ভেবে। এরই মধ্যে মা হঠাৎ কাতরিয়ে ওঠেন। পিছন ঘুরে তাকিয়ে মা বুকে হাত রেখে চোখ মুখ কুঁচকে আসেন। দৌড়ে আমি মায়ের কাছে আসি, কাঁধে হালতো হাত রেখে বললাম, মা শরীর খারাপ করছে? মা মিনমিন গলায় বললেন, বুকে খুব চিনচিন ব্যথা করছে রে। আমার ভিতরটা যেন আটকে উঠল। আমি বললাম, বেশি ব্যথা করছে মা? না, হালকা। মার বুকে খানিক ডলে দিয়ে আমি মাকে বিছানায় শুইয়ে দেই। তারপর টেবিলের উপর থেকে মায়ের ওষুধের বক্সটা খুলে ওখান থেকে একটা ব্যথার ট্যাবলেট বের করে গ্লাসে পানি নিয়ে মাকে ওষুধটা খাইয়ে দেই। মা ওষুধ খেয়ে সোজা হয়ে শোয়। কিছুক্ষণ এভাবেই কাটে।
তারপর মার একদম কাছে আমার মুখটা এনে বললাম, মা ব্যথা এখন কেমন লাগছে? মা চোখ বোঝা রেখে আস্তে গলায় উত্তর করল, কিছুটা কমেছে। তারপর মাকে আর জ্বালাতন করিনি। মা নিঃশব্দেই শুয়ে থাকে। খালামণিকেও আর এই ব্যাপারে কিছু বলিনি। দরকার কি একজনের বাসায় এসে উল্টো তাকে চিন্তায় এবং অস্থিরতার ফেলায়। 10টার দিকে মরিয়ম আপু রুমে আসে। এসেই বলল, ম্যাডাম বলেছে খেতে যেতেন। কথাটা শুনে আমি কিছুটা তটস্থ হই। খেতে যেতে হলে এখন তো নিচে যেতে হবে, আর নিচে গেলে তুরাব ভাইয়ের মুখোমুখি হতে হবে। তাছাড়া মাও অসুস্থ, মাকে তো আর নিচে নিয়ে যাওয়া যাবে না। তাই ভেবেই বললাম, মায়ের শরীরটা না খারাপ, আপনি বরং খালামণিকে বলুন খাবার এখানেই পাঠিয়ে দিতে। তাহলে খালাম্মা এখানে খাবে আর আপনি সবার সাথে ওখানে খান। না মানে ওখানে তো অনেকেই। আমি, আরে অনেকে কই দেখলেন? তুরাব ভাইয়া, শুভ ভাইয়া, সুরভি আপু আর ম্যাডামে। আর স্যার তো রাতে ভাত খায় না, ডায়াবেটিক্স রোগী। উনি এখন ওনার রুমেই আছেন, আর ওনাকে ওনার রুমেই এখন রুটি এবং সবজি করে দেওয়া হয়েছে। মরিয়ম আপার মুখ থেকে সুরভি নামটা শুনে ওনার দিকে হকচকিতে তাকাই। দ্বিধা ভরা গলায় বললাম, সুরভি কে? তুরব ভাইয়ের বন্ধু। শুধুই বন্ধু? মানে না না, কিছু না। তুমি একটা কাজ করো, আমাদের জন্য এখানে খাবার নিয়ে আসো। আমি নিচে যাব না। মরিয়ম আর কিছুই বলেনি, সায় দিয়ে চলে যায়। আর আমার মস্তিষ্কটা 10-12 বারের মতো রক্তক্ষরণের মতো ব্যথা করে ওঠে। ভাবনায় আসছে না এরকম একটা ছেলের মেয়ে বন্ধু থাকতে পারে, আবার তাও তার রাত বিরাতে এই বাসায় এসে আড্ডার আসর। হাউ ওল্ডার এ সিন। রাত 10টা কিংবা 11টা। আমি ডিনারটা সেরে হাতে একটা থ্রিলার বই নিয়ে চেয়ার টেনে বসি। এমন তো অবস্থায় কেউ দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। আমি চমকে পিছনে ঘুরে তাকিয়ে তুরাব ভাই এসেছে। ওনাকে দেখা মাত্র আমার ভিতরটা এক দলা লজ্জার সংকোচে গেড়ে বসে। মাথার অর্ধ আবৃত ওড়নাটা সামনে আরেকটু টেনে দিয়ে আবারও তাড়াতাড়ি বইয়ে মুখ গুজি, আর কান দুটো পিছনের দিকে মনোনিবেশ করে রাখি। 3-4 সেকেন্ড কেটে যাওয়ার পর তুরাব ভাইয়া খানিকটা কেশে নিয়ে গলাটা একটু পরিষ্কার করেন। খুবই সুশীল এবং সুস্পষ্ট গলায় মাকে বলেন, আন্টি ঘুমাচ্ছেন? মা ততক্ষণে চোখের পাতা বোঝা ছিল, ঠিক ঘুমায়নি। সন্ধ্যের বুক ভরা কাতর শরীরটা বিছানায় ছড়িয়ে দিয়েছেন মাত্র। কারো কথার আওয়াজ পেড়ে সেই কাতরতার গোছর কাটে। চোখ জোড়া মেলে দেখেন তুরাব ভাইয়া। মুহূর্তে মার ঠোঁটে একদলা হাসি ঝুলে পড়ে। শোয়া থেকে ধীর গতিতে উঠে বসেন। তারপর বলেন, না বাবা ঘুমাইনি, শরীরটা একটু খারাপ লাগছে তো তাই শুয়ে আসি। তা তুমি দাঁড়িয়ে আছো কেন? চেয়ারে বসো। এই সানা, তুরবকে একটা চেয়ার টেনে দে। না আন্টি লাগবে না, আমি একটু পর চলে যাব। খারাপ দেখাবে ভেবে আমি একগাট্টি লজ্জার সংকোচবোধ থাকা সত্ত্বেও মায়ের কথায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়াই। চোখে দৃষ্টি নিচের দিকে রেখে পাশ থেকে একটা চেয়ার টেনে ওনার দিকে এগিয়ে দেই। উনি সেখানে দফাস করে বসে পড়েন। এই বিষয়টা আমার চোখে একটু বাদে। কেমন ম্যানারলেস রে, একজন দিয়ে দিল আর সে কেমন বেহায়ার মতো বসে গেল। তা আগে কোথাও ডাক্তার দেখিয়েছেন আন্টি? হ্যাঁ বাবা দেখিয়েছি, কুমিল্লা মডার্নে। কি বললেন ওই ডাক্তার? হাড় দুর্বলের কারণে নাকি বুকে ব্যথা হচ্ছে। আর আগে শুধু বুকে ব্যথাই ছিল, ইদানিং তার সাথে শ্বাসকষ্ট, বমি, মাথা ঘোরা নতুন করে জুড়ে বসেছে। তাহলে তো ব্যাপারটা সিরিয়াস। আচ্ছা আমি তাহলে একজন ডাক্তারের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, কাল গিয়ে দেখিয়ে আসুন। মার ঠোঁট নড়ার আগেই আমি পাশ থেকে ফোড়ন কেটে ওকে বললাম, কাল তো সম্ভব না। তুরব ভাইয়া আমার দিকে অবাক নয়নে তাকালো। বলেন, কেন? কেন সম্ভব না? মনে মনে কথাগুলোকে গুছিয়ে নিয়ে ওনার সামনে নিজেকে যথেষ্ট সম্ভব প্রদর্শন করে বললাম, মা একজন হার্টের রোগী, অনেকটা পথ জার্নি করে এখানে এসেছে। এতে শরীরটা প্রায় অসাড়। এখন মার রেস্টের খুবই প্রয়োজন। তাই কালকের দিনটা সম্পূর্ণ রেস্টে কাটিয়ে ইনশাল্লাহ পরদিন নিয়ে যাব ভেবেছি। তুরাব ভাইয়ের নিঃশব্দে কথাগুলো শুনে নিয়ে দুপাশে হালকা মাথা ঝাঁকিয়ে বলেন, তা বেশ, নো প্রবলেম, অ্যাজ ইউ উইশ। আমি তার আর কিছুই বলিনি, চেয়ারে এসে বসে পড়ি। উনি ওনার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গন্তব্য ফিরতি মায়ের দিকে ফিরে বলেন, তা আন্টি আমি চলে যাচ্ছি, ঠিক মতো ওষুধ খেয়ে নেবেন। ওষুধ কিছুতেই মিস দিবা না, আর পর্যাপ্ত ঘুম দিবা, ওকে? ঘুম তো বেশি আসে না রে বাবা, না আসলেও চেষ্টা করতে হবে। আর যদি একেবারেই না আসে তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন নিও। আচ্ছা দেখি। আচ্ছা আমি যাচ্ছি তাহলে। মা মাথা দুলে হ্যাঁ ইঙ্গিত করেন। উনি বেরিয়ে চলে যান। উনি যাওয়ার মিনিট 10 পর আমি পুরো বারান্দাময় জুড়ে পায়চারি করতে থাকি। মা কিছুক্ষণ হলো ঘুমিয়ে গেছেন, বাতিও অফ করে দিয়েছি। এখন রুমটা পুরো অন্ধকার, আর বারান্দাটার ছাদে স্নিগ্ধ আলো চকচক করছে।
বাহিরে দূরে 2-3টে কৃষ্ণচূড়া গাছ মৃদু বাতাসে কিছুক্ষণ পর পর দুলে উঠছে। আমি ওখানটায় এক পলক তাকিয়ে একটা তপ্ত নিঃশ্বাস ছাড়ি। আজও লোকটাকে মিথ্যে বলেছি। মার ক্লান্তির কারণে কাল নিয়ে যেতে পারবো না। জানি না লোকটা কি ভেবে নিয়েছে, সন্দেহ করেছে নাকি বিশ্বাস করেছে। যদি বিশ্বাস করে নিল, তবে কাল আমি কি বলে রিপোর্ট নিতে বেরোবো? খালামণিকে কি বাহানা বলবো যে খালামণি আমি বাহিরে যাচ্ছি? আচ্ছা, যদি সত্যিটাই অর্থাৎ আকাশের চেম্বার থেকে মাকে দেখিয়ে এনেছি, সে আমার কলেজ লাইফের ফ্রেন্ড, এসব বলে দিতাম, তাহলে ওনারা কেমন রিয়েক্ট করতেন? বিষয়টি ভালোভাবে দেখতেন? অবশ্যই না। তাহলে ভুলটা কি আমারই ছিল যে আমি প্রথমে আকাশের চেম্বার থেকে মাকে দেখিয়ে বাসায় আসলাম? এখন তো আর অত কিছু ভেবে দেখিনি। উফ, এত শত ভাবনার মাঝে হুট করে আমার কল বেজে ওঠে। রুমে গিয়ে বাতিটা অন করে মোবাইলটা হাতে নেই। তারপর আমার বাতি অফ করে দিয়ে বারান্দায় চলে আসি। স্ক্রিনে তাকিয়ে দেখি আকাশ কল করেছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে ভেসে আসলো, খালামণির বাসায় গিয়ে আমাকে ভুলেই গেলি? আরে না, একটু ব্যস্ত আর কি আকাশ। তুই জানিস মার আজকে সন্দেহ নাকি বুকের ব্যথা উঠেছে। কি বলিস? হুম। ওষুধ খাইয়ে দিয়েছিস? হ্যাঁ, ওষুধ খাওয়ানোর পরেই তো স্বাভাবিক হলো মা। আন্টির ভালো মতো খেয়াল রাখিস, আর কালকে রিপোর্টগুলো ভালো মতো দেখব কী কারণে এত রোগ। কাল তো আসছিস না? আমি খানিক চুপ থেকে তারপর বললাম, যাবো আকাশ, বলে ছোট্ট একটা ডোক গিলি। আকাশ বলল, ওকে, তাহলে কাল আমাদের দেখা হচ্ছে। কাল কিন্তু আমার এখানে লাঞ্চ করবি, তোকে বলে দিলাম। সেটা পরে দেখা যাবে। পরে দেখা যাবে মানে কি? এত কিছু আমি বুঝি না। কালকে এখানেই লাঞ্চ করবি, লাস্ট অ্যান্ড ফাইনাল ডিসিশন। আমি ফিকে হেসে বললাম, আচ্ছা বাবা, করব। আন্টি কি ঘুমিয়ে গেছে? হুম। ও, একটা কথা বলতাম সানা। কি? আকাশ খানিকক্ষণ চুপ থাকে। ওর নিঃশব্দতা বোঝা গেলেও কিছু একটা ভাবছে। পর মুহূর্তেই বলল, না কিছু না। আচ্ছা, তা ডিনার করেছিস? না। কেন? বুয়ার বাসায় কি প্রবলেম হয়েছিল সেজন্য নাকি আসতে পারেনি, তাই রান্নাও হয়নি। ফ্রিজে ফ্রুটস আছে, ফ্রুটস খেয়ে রাতের খাবারটা কোনো মতে কাটিয়ে দিব। তুই করেছিস? আমি তো আরও আগে করেছি। আর শোন, যতদিন তোর সাথে দেখা কথা হলো ততদিনই শুনলাম তোর এই সমস্যা ওই সমস্যা। একটা কাজ করলেই তো পারিস। কি? একটা বিয়ে করে ফেল। বউ সারাদিন এটা সেটা খাওয়াবে বানিয়ে, জামা ধুয়ে দিবি, ইত্যাদি ইত্যাদি। আকাশ খিলখিল করে হেসে দেয়। হাসি থামিয়ে বলল, বিয়ে তো আর কখনোই করব না, তাই বউ আসবে কোত্থেকে? এ কথাটি শোনা মাত্র এক মুহূর্তে আমার দমনের শিরা উপশিরা যেন হিমস্রোত বয়ে যায়। চোখ দুটো ছলছলিয়ে ওঠে, বুকটা পার হয়ে আসে, মনের অবচেতন গুনগুনিয়ে ওঠে। আকাশ আমায় এখনো অনেক ভালোবাসে। আচ্ছা, কেন এত ভালোবাসে? কেন এত আবেগ মোহ বুকের পাশে জমা রেখে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে? কী লাভ হবে তার? ভেবে নিজেকে সংযত করি। তারপর প্রসঙ্গ পাল্টে শান্ত গলায় বললাম, অনেক রাত হয়ে গেছে আকাশ, ডিনার করে নে আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। রাখলাম। আর শোন শোন, কাল কখন আসবি? বের হওয়ার সময় তোকে কল করে জানাবো। আচ্ছা, ওকে, বাই, টেক কেয়ার। কলটা কেটে বেলকনির দরজা বন্ধ করে বিছানায় এসে শুয়ে থাকি আর ভাবতে থাকি কাল খালামণিকে কি বলে বাসা থেকে বেরোনো যায়। আকাশ হঠাৎ আমায় এমন একটা অদ্ভুত রিকোয়েস্ট করে বসবে যা আমি কখনো চিন্তাই করতে পারিনি। আমি চরম ক্ষুব্ধ এবং অবাক। আজ সকালে যখন বেঘরে ঘুমাচ্ছিলাম ঠিক তখন আকাশ কল করে। গুম গুম চোখে আমি কলটা রিসিভ করি। রিসিভ করতে ওপাশ থেকে আকাশের গম্ভীর সব পাল্টে যায়। সে বাচ্চা সুলভ কণ্ঠের জড়ি খুলে বলল, সানা, তুই এখন ঘুমাচ্ছিস? আমি গোমমাখা কণ্ঠে বললাম, হুম, একটা কথা বলবো, শোন প্লিজ। হ্যাঁ বল। আজ তুই যখন আসবি তখন প্লিজ প্লিজ একটা শাড়ি পরে আসিস। তোকে শাড়ি পরা দেখতে আমার খুব ইচ্ছে করছে। না করিস না প্লিজ। এমন অপ্রস্তুতকর কথা শোনা মাত্রই আমার তরল চোখের ঘুম এক নিমিষে উড়ে যায়। একটা তপ্ত নিঃশ্বাস ফেলে হড়হড় করে শোয়া থেকে উঠে বসি। বিকৃত কণ্ঠে বললাম, শাড়ি পরবো মানে? খুব করে মন চাইছে এক পলক তোকে শাড়ি পরা অবস্থায় দেখতে। নারীদের সৌন্দর্য প্রকাশ পায় তার শাড়িতে, আর কেশে তো আরও বেশ। আর ইচ্ছে না হলে ছাড়িস না, ওটা তোকে চাপ দিচ্ছি না। আমি কি উত্তর করব নিজে বুঝতে পারছি না। চোখ বুজে শুধু এটুকু বললাম, আকাশ, এটা অসম্ভব। আকাশের কথার পিঠে আর কিছু বলার সাহস পেল না। তারপর অন্য প্রসঙ্গ টেনে এনে বলল, তা কখন আসছিস? 12টার দিকে। ওকে, সাবধানে আসিস, আসলে কথা হবে ভাই। বলে ফোনটা রেখে দেয়। আমি ফোনটা কান থেকে সরিয়ে নিজে আলতো হাতে কিছু সময় নিজের গোরের মধ্যে কাটিয়ে দেই। তবে যতটা ভেবেছি ও বোধহয় গোরের বসে একশো বলেছে, না হলে হুটহাট এমন কিছু কেন বলবে?
ভালোবাসে বুঝলাম, ভালোবাসে বলেই যে সে তার লিমিটেশন ক্রস করবে এটা নিঃসন্দেহান। কারণ আকাশ আমি শুধু আজ নয়, 6টা বছর ধরে ওকে চিনে এসেছি। কাজের বিষয়টিকে মাথায় বেশিক্ষণ পাত্তা দেইনি। 12টার দিকে রেডি হয়ে মার রিপোর্ট আনতে, গায়ে আতখাল্লার মতো একটা থ্রিপি জড়িয়ে নেই, আর চুলগুলো খোপা করে মাথায় ওড়না টেনে দেই। হ্যান্ডব্যাগ নিয়ে নিচে আসতে খালামণিকে চোখে পড়ে। উনি দূর থেকে আমাকে দেখা মাত্রই হেসে দেন। আমি ওনার কাছে আসতে বলে ওঠেন, কোথাও যাওয়া হচ্ছে সানা? আমি স্বাভাবিক ভঙ্গিমায় বললাম, যে খালামণি, আপনাকে কাল রাতে বলবো বলবো করে আর বলা হয়নি। ইটস ওকে, তা কোথায় যাবা? ধানমন্ডিতে আমার একটা ফ্রেন্ড আছে, ওর জব ইন্টারভিউ চলছে, নীলক্ষেত থেকে কিছু বই কিনবে। তাই কাল রাতে জোর রিকোয়েস্ট করেছে যে করে হোক ওর সাথে একটু নীলক্ষেতে যেতে, ওখানে খুঁজে খুঁজে ওকে ভালো মানের কিছু বই সাজেস্ট করে দিতে। বান্ধবী তো, তাই আর কি খালামণি। নো প্রবলেম, বান্ধবী যেহেতু বলেছে যাও। জি খালামণি, সেটাই। আচ্ছা সাবধানে যেও। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সদরে পা রাখতে খালামণি পিছন থেকে আবারও ডেকে ওঠেন। আমি দ্বিধাদ্বন্দ্বিত চোখে পিছনে ঘুরে তাকাই। ঠোঁটে জোরপূর্বক হাসি ঝুলিয়ে বললাম, জি আন্টি, কিছু বলবেন? তুমি এখন যাবে কোথায়? জি নীলক্ষেতেই। ও নীলক্ষেতেই আসবে? তাহলে গাড়ি আছে, গাড়ি করে যাও, যেতে বেশিক্ষণ লাগবে না। না না, আমি সিএনজি করে চলে যেতে পারবো। সিএনজিতে অনেক ভাড়া নেয়, তাছাড়া ঢাকায় তুমি নতুন, এরা নতুনদের পেলে তো আরও দ্বিগুণ ঢুকিয়ে ছাড়ে। যেটা বলেছে সেটা শোনো, ঢাকায় আমি আজ 31 বছর, আমি জানি এই শহরের সবাই কেমন। আমি রহমত ভাইকে ডেকে দিচ্ছি, ও তোমায় নীলক্ষেত দিয়ে আসবে। পরে আর কি, ওনার শক্ত কথা জিম্মিতে অনিচ্ছা সত্ত্বেও বাধ্য মেয়ের মতো ওনার কথা মেনে নেই। তারপর আমি গাড়িতে উঠে বসি। রহমত চাচা গাড়ির গ্লাস পরিষ্কার করছেন। এমন অবস্থায় কোথা থেকে একটা মেয়ে এসে রহমত চাচাকে উদ্দেশ্য করে বললেন, আন্টি বাসায় আছে? হ্যাঁ মামুনি, আপা বাসায় আছে। ওকে, বলে মেয়েটি রহমত চাচাকে পাশ কেটে গেটের ভিতরে ঢুকে যায়। আমি বড় বড় চোখ করে মেয়েটিতে চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকি। মেয়েটির পরনে লেডি শার্ট, গেঞ্জি আর স্কিন জিন্স, চুলগুলো বেসামাল ছাড়ানো। আর সুন্দরের কথা বললে আমি সন্দিহান, মেয়েটি মেকআপ করাই ছিল, কাজের কালো পশা নাকি বুঝতেই পারিনি। রহমত চাচার গ্লাস পরিষ্কার করা শেষ হলে উনি ড্রাইভিং সিটে এসে বসেন। আমি তড়বড় করে বলে উঠি, চাচা ওই মেয়েটি কে ছিল? তিনি অবচেতন মনে বলেন, কোন মেয়ে? এই যে মাত্র আপনার সাথে কথা বলে ভিতরে ঢুকলো। ও, জানি, ও তো ম্যাডামের কাছে প্রায় আসে, সামনে 3-4 বিল্ডিং পেরোলেই ওর বাসা। আমি মুহূর্তে কেন জানি খুব কৌতূহলী হয়ে যাই। ওনাদেরকে প্রশ্ন ছড়ে দেই, প্রায় কেন আসে? ম্যাডামের সাথে জেরিন খুব ভালো সখ্য। ম্যাডাম জেনিরে খুবই পছন্দ করে। একদিন জেনিরে না দেখলে ম্যাডামের কী যে অবস্থা হয়, বলেই উনি কিসকিস করে হেসে ওঠেন। তা ওই মেয়েও পাগল ওনার জন্য? রহমত চাচা হাসি থামিয়ে গাড় ঘুরে আমার দিকে তাকিয়ে বলেন, খুব। তাছাড়া ম্যাডাম তো চাচ্ছেন জেনিরে তুরফ স্যারের বউ করতে, তাই আর কি পাগল তো হবেই। তুরফ স্যারের বউ করতে কথাটি আমার ডান কান দিয়ে ঢুকলে বাম কান দিয়ে যেন বের হতে পারেনি। সতর্ক চোখে ওনাকে আবারও প্রশ্ন বানে ফেলি। বললাম, তা বউ করবেনি? এরই মধ্যে রহমত চাচা গাড়ি স্টার্ট করে দেন। গাড়ির স্টারিংয়ে হাত রেখে চোখে দৃষ্টি সামনে রেখে বেখেয়ালি হয়ে বলেন, তুরফ স্যার রাজি হইলেই তো বউ করতে পারবো। উনি রাজি নয়? রহমত স্যার দুপাশে মাথা নাড়েন। মুহূর্তে আমি সতর্ক হয়ে যাই, সেদিনের ডিভোর্সের ব্যাপারটা সম্পূর্ণ জেনি হলো তার একটা কারণ। না হলে খালামণি সেদিন তুরাব ভাইয়ের রিলেশনের কথা এভাবে তুলতেন না। আচ্ছা, তুরাব ভাইও খালামণির কথাটায় সায় দিলেন কেন? এর কারণ কি? এর পিছনে কি এমন কারণ থাকতে পারে? জানতে হবে। আর স্বয়ং তা তুরাব ভাইয়া থেকেই খালামণির প্রতি এই মুহূর্তে আমার খুব ঘৃণা রাগ হয়। মানুষ এত পাষাণ ভরে নিজের হাতে গড়িয়ে দেওয়া পবিত্র বন্ধনটাকে নিজে ভেঙে দিতে পারেন? মানুষ কিভাবে এত স্বার্থপর হয়? কিভাবে টাকা পয়সার কাজে নিজের ওয়াদাকে ভঙ্গ করে? আচ্ছা, তাহলে জ্ঞানী গুণীরা তো ভুল বলেননি। মানুষ অহংকারের সীমা লঙ্ঘন করলে একেবারে মাটির সাথে মিশে যেতে পারে। নীলক্ষেতের মোড়ে এসে গাড়ি থামে। আমার অবচেতন মনের ভোর কাটে রহমত চাচার কথার আওয়াজে। বললেন, মা নামবা না? আমি দৃঢ় চোখের পাতা মিলে বাহিরে তাকাই। বহর বহর বইয়ের স্টল, তার মানে এটা নীলক্ষেত। তবে নীলক্ষেতে এসে আক্ষেপ হয়নি, বরং মিথ্যে বনিতে নীলক্ষেতে এসে অন্তত সত্যিটা জানতে পারলাম। গাড়ি থেকে নামার পর রহমত চাচা বললেন, তা মা, বই কেনা শেষ হলে আমাকে কল করে বলবে, আমি আবার এসে তোমায় নিয়ে যাব। আমি আন্তঃগোপনে ছোট একটা ডোক গিলে নিয়ে কাঁচোমাচো ভঙ্গিতে বললাম, চাচা সমস্যা নেই, আপনার শুধু শুধু কষ্ট করে আসার দরকার নেই। আমি এখন মোটামুটি সব চিনি, আমি নিজেই চলে যেতে পারবো। রহমত চাচা আমার কথাগুলো মনোযোগ দৃষ্টিতে শুনে নিয়ে তারপর দুপাশে মাথা জাকিয়ে বলেন, তা বেশ, সাবধানে থেকো মা, আমি গেলাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামের জবাব দিয়ে রহমত চাচা গাড়ি নিয়ে এক নিমিষে অনেকটা দূরে চলে যান। আমি সেই দিকে স্থির চাহনিতে তাকিয়ে থেকে 2 কদম পিছু হেঁটে কিছুটা দূরে এসে দাঁড়াই।
তারপর দৃঢ় একটা নিঃশ্বাস ছেড়ে সিএনজি রিকশার খোঁজে চারপাশে টকবগে চোখে তাকাই। তাকাতে আমার কপালের উপরের অংশটা গাঢ় ভাঁজে রেখা পড়ে, যেখানে চোখ যায় শুধু মানুষের লম্বাকৃতি গোলাকৃতি। এছাড়া আর কিছুই চোখে পড়ছে না। কিঞ্চিত পাক পকরে জায়গাগুলো এরা লোপে নিচ্ছে, কি উদাসীনীদের চোখে মুখে, যেন ব্যস্ততার মুখে রণক্ষেত্রে অস্ত্র নিয়ে নেমেছে পায়ে পায়ে। হঠাৎ একটা লোক আমার সামনে দিয়ে ক্রস করে যেতে নিলেই আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, এই যে আপু, প্রতীকদের পথভ্রষ্ট না করে এক সাইডে হয়ে দাঁড়ান। আর যদি বই কিনতে আসেন তাহলে বুক স্টলে গিয়ে জায়গাটা ফাঁকা করুন। আপনার এইটুকু জায়গা দখলে তো অন্যের বুক স্টলে ঢুকতে কষ্ট হচ্ছে। লোকটির সাবলীল এবং মার্জিত গলার কথা শুনে আমি খানিকটা দ্বারস্থ হই। পাশ ফিরে তাকিয়ে আমি বুক স্টলের সামনে। অর্থাৎ লোক চলাচলের একেবারে পথের মধ্যে দাঁড়ানো। ইস, এতক্ষণে তো মনে মনে অনেকেই আমাকে গালাগাল করেছে, আর আমার 14 গোষ্ঠীকেও দোয়া মোছা শেষ করেছে। এমন জায়গায় এসে দাঁড়ালাম খেয়ালই করিনি। তড়িঘড়ি করে বেরিয়ে আসতে নিলে পিছনে কিছু লোবাতুর বস্তু আমাকে চুম্বকের মতো তাদের দিকে টানতে থাকে, আর গুঞ্জল তুলে বলছে, এভাবে যেও না সানা, আমাদের তোমাকে সাথে নেবা না? তুমি তো খুব সাহিত্য অনুরাগী। বই কিনা আমার শখের জিনিসগুলোর মধ্যে অন্যতম একটি, তাই এত সাত পাঁচ না ভেবে হুট করে ডিসিশন নিয়ে নেই। এসেছে যেহেতু একটা বই কিনেই নেই, তাই দেরি না করে হুড়মুড় করে একটা স্টলে ঢুকে যাই। যেতে দোকানদার উৎসুক মুখ করে বলেন, ম্যাম, কোন বইগুলো আপনার পছন্দ আর কটা নেবেন? আমি বলার আগে দোকানদার আমার প্রশ্নের উত্তরে জড়ি খুলে দিল। ব্যাপারটা দেখে বেশ চমকিত হলাম। বললাম, উপন্যাস টাইপ বইগুলো দেখান। দোকানদার পিস্তর বইয়ের কালেকশন বের করতে শুরু করলো। আমি হতভম্ব হয়ে বললাম, আরে এত উপন্যাস বের করতে হবে না, আমি তাক থেকে চুজ করে নিচ্ছি। তারপর আমি ক্ষীণ চোখে সবগুলো উপন্যাস খুঁটিয়ে খুঁটিয়ে দেখে লাল ছকছকে মুদ্রিত বইটির দিকে ইঙ্গিত করি। এটা শাহজাহানের তাজমহল বইটি, তাই না? জি ম্যাম। আচ্ছা, ওকে, এটা দিন। লোকটি বইটি প্যাকিং করে দেয়। আমি বইটি হাতে নিয়ে সামনে এগুতে সামনে একটা রিক্সা পেয়ে যাই। রিক্সাতে উঠে 40 মিনিট নাগাদ জ্যাম জাফলাস হয়ে তারপর হাসপাতালে এসে পৌঁছাই। হাসপাতালে ঢুকে আকাশের চেম্বারে যাই। সে মুখে তরল হাসি টেনে আমায় বসতে বলে। আমি চেয়ার টেনে বসি। বলল, খুব যে লেট করেছিস? জ্যাম ছিল তো খুব। ইটস ওকে, তুই এসেছিস, আমার ডিউটির সময়ও শেষ হয়ে এসেছে। ও আচ্ছা, তা একটা স্যাড নিউজ আছে সানা। কি? আজ সকাল থেকে সার্ভারে একটু প্রবলেম হচ্ছে, তাই রিপোর্ট বেরোতে খুব সময় লাগছে। কখন বেরোবে তারও কোনো ঠিক বলতে পারছি না। এই দেখ, ঘড়িতে এখন 1:05 বাজে। 1:30 বাজতে আর মাত্র 5 মিনিট বাকি। 5 মিনিট পর আমার ডিউটি শেষ হয়ে যাবে। আমি আহত চোখে আকাশের দিকে তাকাই। আকাশ পূরণ কেটেই বলল, আচ্ছা, তোর কাল যদি আসতে কষ্ট হয় তাহলে আমি নিজে গিয়েই তোকে দিয়ে আসবো। আসলে বুঝতে পারিনি এরকম কিছু হবে। তোকে অনেকবার কল করে জানাতেও চেয়েছি, তার আগেই তো তুই রওনা করে দিয়েছিস, তাই কিছু বলতেও পারিনি। বলে আকাশ অসহায় চোখ করে আমার চোখের দিকে তাকাই। আমি স্ট্রেট দাঁড়িয়ে যেয়ে বললাম, তাহলে আমি চলে যাচ্ছি। আরে চলে যাবি মানে? রিপোর্ট পাবো না তো থেকে কি করব বল? আকাশ কিছুক্ষণ চুপ থেকে চোখে চশমাটা খুলে চোখে ভালোভাবে এঁটে নিয়ে দুঠোঁট কোণে মৃদু হাসির ছাপ রেখে বলল, সেদিন আন্টিকে নিয়ে আসার পর তোকে একটা রিকোয়েস্ট করেছিলাম আমি, মনে আছে? আছে। তা লাঞ্চটা আজ আমার সাথে করবি তো? আচ্ছা, তুই আন্টিকে সাথে করে নিয়ে আসিসনি কেন? মা তো অসুস্থ। আকাশ বার দুয়েক জোরে নিঃশ্বাস ফেলে বলল, হুম, অসুস্থ শরীর নিয়ে হার্টউইক রুগীদের গাড়ি জার্নিটা ডিফিকাল্ট। যাই হোক, আরেকদিন কিন্তু নিয়ে আসবি। আচ্ছা, ওকে, দেখা যাবে। আচ্ছা চল, আমার ডিউটি শেষ হয়ে গেছে। বলে আকাশ উঠে যেতে নিলেই টেবিলের উপর রাখা লাল চকচকে মুদ্রিত বইটির দিকে তাকিয়ে কৌতূহলী চোখে বলল, শাহজাহানের তাজমহল, এটা আমার জন্য গিফট আনলি নাকি? আমি রতিপতি হয়ে টেবিলের উপর চোখ রাখি। বইটা এভাবে ফেলে সামনে রেখে বেকুবের মতো কাজ করে ফেলি। তখন এখানে আসার আগে ভেবে নিলাম ওর চেম্বারে ঢোকার আগে ব্যাগে ঢুকিয়ে নিব, কিন্তু চিন্তাগ্রস্ত আর উদাসীন মন তার মাথায় রাখতে দিল না। তড়বড় করে বইটা টেবিলের উপর থেকে এক সপাটে হাতে নিয়ে ব্যাগে ঢুকিয়ে ফেলি। আকাশ খিলখিল করে হেসে দিয়ে বলল, আচ্ছা, আগে লাঞ্চে চল, তারপরে বইটার ব্যাপারে কথা বলবো। আমি কিছু বলিনি, নিশ্চুপ আছি। আকাশ আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসে। বলল, কি খাবি এবার বল? তোর পছন্দ মতো যায় কোনো একটা অর্ডার কর। তাহলে ভেজিটেবল, চিকেন আর বিফ অর্ডার দেই? হুম। আমি দুপাশে মাথা নাড়ি। আকাশ ওয়েটারকে ডেকে নিয়ে অর্ডার দেয়। ওয়েটার সায় জানিয়ে চলে গেলে আবার আকাশ আমার দিকে ফিরে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমার ওই অনুরোধটা রাখিসনি, তাই না? আমি নিশ্চুপ থাকি। আকাশ একদণ্ড নিঃশ্বাস ছেড়ে আবার বলল, বইটা একটু দিবি, আমি দেখব। আমি আলতোভাবে ব্যাগের চেইন খুলে বইটা ওদিকে এগিয়ে দিই। আকাশ ঘোর মাখার চোখে বইটা নেড়ে ছেড়ে একটা তাচ্ছিল্য মার্কা হাসি দিয়ে মুখ তুলে বলল, আমিও কোনো কালে শাহজাহান ছিলাম, হয়তো আসিও। বলে আকাশ হাসার চেষ্টা করে। আচ্ছা সানা,
আমায় একটা সত্য কথা বলবি? ব্রুকুসকে আমি তাকাই। বলল, তোর মাত্র একজন খালামণি, তাও ঢাকায় থাকেন। আর ওই খালামণির ছেলের সাথে তোর বিয়ে হয়েছে। বললি না কলেজে থাকতে? আমি এই কথার পিঠে কি বলবো কথা খুঁজে পাচ্ছি না। আকাশ সাডেন এসব কথা বলার মানে কি? আর কেনই বা এসব কথা তুলছে? কি লাভ হবে এসব কথা বলে? ভাবনার মাঝে আকাশ বলল, সত্যি করে বলতো সানা, তোর আসলে বিবাহিত জীবন সুখে যাচ্ছে তো? আমি তো জানি একটা মেয়ের হাজব্যান্ড পাশে থাকলে তার কোনো জবের চিন্তা থাকে না, নিজেকে ওটা সেটার জন্য নড়তে হয় না। তাছাড়া তোর সাথে যতদিনে কথা হতো একবারও শুনিনি তুই তোর হাজব্যান্ডের সাথে কথা ফোনে বলেছিস অথবা কথা বলতে ব্যস্ত আসছিস। আর সব থেকে বড় কথা, তোর প্রাপ্ত বয়স হলে তোর খালামণি তোকে গড়ে তুলবে। আমি তো ভেবেছি এতদিনে তুলেছেও। ওদিন তোকে তাই বললাম, তুই হ্যাঁ বললি। প্লিজ, তুই সুখে আসছিস তো আমাকে বল সানা। আকাশের এসব কথা শোনা মাত্র নিজেকে সরল করার চেষ্টা করি। বললাম, কি বলছিস এসব? আই এম ওকে অ্যান্ড মাই ফ্যামিলি। মিথ্যে বলছিস, প্লিজ মিথ্যে বলিস না। বলে আকাশ তার দুহাত দিয়ে আমার ডান হাতটা জোরে চেপে ধরে। মুহূর্তে আমার সারা শরীর লিরিক করে ওঠে, দু চোখে আগুনের মতো লাল হয়ে যায়। মানুষ আবেগ মায়া দেখায়, তাই বলে পরনারীর হাত স্পর্শ করে নয়। এতটা লিমিট ক্রস করার সাহস পেল কীভাবে ও? দোত দাঁত মুখ খিসে এক জটকায় আমি ওর হাত সরিয়ে দিয়ে লাফ মেরে দুপা পিছিয়ে যাই। জোর গলায় বলে উঠলাম, তোকে বন্ধুর জায়গা দেখে এসেছি কলেজ থেকে। কখনো বন্ধুত্বের সম্পর্ক থেকে অন্য সম্পর্কের রেখা টানতে দেইনি, তা তুই ভালো করে জানিস। তারপর আজকে কোন স্পর্ধে আমার বাহু চেপে ধরলি? আমার স্বামী আছে, তারপরও তোর এতটা সাহস হলো কিভাবে? ও, তোর কাছে অসহায় মানে সাহায্যের হাত পেতেছি বলে আমার সুযোগে সদ্ব্যবহার নিচ্ছিস? তোকে এতদিন খুব ভালো ভেবে এসেছি, আর আজ তুই ছি। প্লিজ সানা, এরকম কিছু নয়, তুই যা ভাবছিস তা নয় কিন্তু। যে আমার হাত চেপে ধরে সে আর কি কি করতে পারে আমার সবই জানা আছে। আমার বই দে। বলে এর সপাটে ওর হাত থেকে বইটা কেড়ে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসি। আর মুহূর্তে পুরো রেস্টুরেন্ট জুড়ে আমাকে এবং আকাশকে নিয়ে একটা সমালোচনা হয়ে যায়। যখন বাসায় ফিরলাম তখন বুঝতে পারলাম আকাশের সাথে আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, যেটা করা আমার একদম উচিত হয়নি। বিষয়টিকে সহজভাবে নিলেও পারতাম। জানি না হঠাৎ কী থেকে যেন কী হয়ে গেল। ও শাড়ি পরে চুল ছেড়ে আসার আবদার করা, আবার তার উপর হাত ধরা, কেন জানি এই বিষয়গুলো মেনে নিতে পারিনি। তাছাড়া রহমত চাচা থেকে আমার বিয়ে ভাঙার কারণটা জেনে একেবারেই নাজেহাল অবস্থা। মাথাটা শূন্য শূন্য অনুভূতি, মনের প্রধান হলেও ওর সিম্প্যাথিটা মুহূর্তের মধ্যে মনে হলো পৃথিবীর সব এক। খালামণিও একসময় এমন সিম্প্যাথি দেখিয়েছেন, আর এখন তো উল্টো বাম হাত দেখাচ্ছেন। মনের সাথে মনের সংঘর্ষের রূপটা আকাশের উপর ছুড়ে দেওয়া আমার একদম ঠিক হয়নি, তাও অতগুলো মানুষের সামনে। ওর নিজেরও একটা সম্মান আছে, তাছাড়া আকাশ তো ওরকম নয়, ওর সবের জন্য আলাদা। এতটা বছর ওকে ভালোভাবে চেনেও কেন এমন করলাম? উফ, আর ভাবতে পারছি না, কিছুতেই ভাবতে পারছি না। আকাশ নিশ্চয়ই আর আমার সাথে আগের মতো কথা বলবে না, কল করলেও রিসিভ করবে না। খুব কষ্ট পেয়েছে ও হয়তো। সে হাসপাতাল থেকে আসার পর থেকে মুখ গোমরা করে আছিস, ভিতরেও আসছিস না, আমার সাথে দু একটি কথাও বলছিস না। কি হলো তোর? মার কথায় ভাবনার গোসর কাটে আমার। পিছনে ফিরে মায়ের দিকে স্থির দৃষ্টিতে তাকাই। মা তার কথার জবাব পেতে আমার দিকে সলসল চোখে তাকিয়ে আছেন বেলকনি দরজা বরাবর। আমি উদাসীন মুখ করে একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বারান্দার রেলিংয়ে ছেড়ে মার কাছে যাই। কিছু না বলে হঠাৎ মাকে জোরে জড়িয়ে ধরি। মাকে এভাবে কিছুক্ষণ জড়িয়ে ধরে চোখ মুখ বুজে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করি। তারপর আস্তে একটা নিঃশ্বাস ছেড়ে মাকে আবার ছাড়িয়ে নিয়ে বললাম, মা, আমরা এখান থেকে চলে যাই প্লিজ। আমার আর এখানে ভালো লাগছে না। কেন, কি হয়েছে? কেউ কি তোকে কিছু বলেছে? আমি দুপাশে মাথা নাড়ি। তাহলে? জানি না মা, আমার কিছুই ভাল লাগছে না, খুব খারাপ লাগতেছে মা। নতুন জায়গায় এসেছিস তো, তাই খারাপ লাগছে। খানিক থেমে মাথায় হাত বুলিয়ে তারপর আবার বলেন, সব ঠিক হয়ে যাবে। তাছাড়া আমরা তো আর এখানে বেশি দিন থাকছি না, তাই না? কাল রিপোর্ট ভালোই হাতে আসুক, তারপর ওষুধপাতি কিনে আমাদের আবাসস্থল, ঠিক আছে? আমি উপর নিচে মাথা ঝাঁকাই, আর আমার সলসল চোখ জোড়া লেপ্টে থাকে মাকে না বলা অনেকগুলো কথা। ডিনার শেষ হলে আমি ফোনটা একটু হাতে নেই। আকাশকে কল করব ভাবছি, মনকে আর মানাতে পারছি না। দেখি রিসিভ করে কিনা, আর রিসিভ না করলে কাল সোজা ওর চেম্বারে গিয়ে হাজির হব এবং সরি বলবো। কিছুক্ষণ এসব বেবি টেবে আকাশের নাম্বারে ডায়াল করে পলকহীন চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। রিং হয়, ওপাশ থেকে রিসিভ হয়নি। তারপর আবার দেই, তারপরও রিসিভ হয়নি। উপায়ন্ত না পেয়ে নাম্বারে মেসেজ করি, আকাশ প্লিজ কলটা একটু রিসিভ কর, জরুরি কথা আছে তোর সাথে আমার। না, তাতেও কোনো রেসপন্স এলো না। আমি ক্ষান্ত মন নিয়ে বিছানার উপর বসে পড়ি। চোখের কান্নির গিয়ে গাঢ় পানি জমা হয়, যেন এক্ষুনি টুপটুপ করে বেয়ে পড়বে। মা অবশ্য এখন রুমে নেই, রুমে থাকলে সব দেখে ফেলতেন। এরই মাঝে কেউ দরজা ঠেলে মাথা বের করে বলল, আপামনি, আপনাকে ম্যাডাম ডাকছে।
আমি তড়িঘড়ি করে চোখের আবছা পানিটা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে মাথা তুলে তাকাই। এবারের কাজের লোক। বললাম, জি আসছি। কাজের মহিলাটা চলে যায়। আমি মিনিট তিনেক সময় নিয়ে নিজেকে যথেষ্ট স্বাভাবিক করি। তারপর দৃঢ় পা ফেলে বাহিরের দিকে এগিয়ে যাই। ডাইনিং বরাবর যেতে সর্বপ্রথম খালামণিকে চোখে পড়ে। উনি সিঙ্গেল সোফায় পায়ের উপর পা চেপে বসে আছেন। ঠোঁটের কোনায় কথার পোটলা জ্বলছে। যদিও শিওর বলতে পারছি না, তবে ওনার চোখ মুখের ভাব তাই বলছে। তার অপোজিটের পাশে মা। মা থেকে চোখ সরিয়ে বাম পাশে তাকাতে দেখি তুরাব ভাইয়া। ওনার চোখে মুখে কেমন একটা কৌতূহলী ভাব। সবার এমন আঁটি পেতে বসার কারণ বুঝলাম না ঠিক। কোনো ফয়সালা করবে নাকি? ভাবতে ভাবতে খালামণির কাছে চলে আসি। খালামণি আমাকে দেখে বলেন, আসছো তুমি? ওখানে গিয়ে বসা, কথা আছে। আমার ভেতরটা হঠাৎ মুচড়ে উঠল কোনো এক আশঙ্কায়। ওখানে বসি। বললেন, সানা, তুরাব নাকি তোমাদের বাসায় গিয়েছে? আমি কিছু বলার আগে মা বলে উঠলেন, শাহিদা গিয়েছে তো। কতবার বলবো তোকে? বুবু, আমি তোমার সাথে কথা বলছি না, আমি সানার সাথে কথা বলছি। উত্তর ও দিবে। বলে খালামণি আমার দিকে তাকান। বলেন, বলো সানা। আমি ইতস্ততা বোধ করে তুরাব ভাইয়ের দিকে তাকাই। তুরাব ভাইয়ের মাথা নিচের দিকে সমান্তরাল। হঠাৎই খালামণি আমাকে কথা জিজ্ঞেস করছেন কেন? আর জিজ্ঞেস করারই বা কী এমন কারণ থাকতে পারে? এটা তো ওনার অজানার কিছু নয়। এতদিনের কথা ওনার ছেলে ওনাকে না বলে থাকবে বলে তো মনে হয় না। এমন ভাব করছেন যেন কিছুই জানেন না। কি সানা, বলছিস না কেন? আমি এবার সোজা উত্তর করি, তা তো তুরাব ভাইয়া জানে খালামণি। না, তুরাব কিছুই জানে না। ও গেলেই তো জানবে। মানে, উনি আমাদের বাসায় আসেনি? ভাইয়া, আপনি আমাদের বাসায় যাননি? তুরাব কি বলবে? আমি বলছি তা শুনতেছ না? দেখেন খালামণি, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার কোনো ভুল নয় সানা। আমার ছেলে কখনোই মিথ্যে বলে না। আমি আমার ছেলেকে চিনি। তুমি হয়তো চাইছো সম্পর্কটা টিকিয়ে রাখতে। দেখো, তোমাকে তো আমি আগেই একবার বললাম তুরাবের কারোর সাথে সম্পর্ক আছে। একটা উদাহরণ দেই, শোনো। ধরো তোমাদের ডিভোর্স হয়নি, তোমরা সংসার শুরু করছো। সংসার শুরুর পরে যদি দুজনের মাঝে আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা না থাকে, তুরাব তার রিলেশনটাকে ভুলতে না পারে, ওই মেয়ের সাথে কথা বলতে চায়, সে তোমাকে সময় দেয় না, তখন তখন কি করবে? হবে ঝামেলা। পরে আমরা চাইলেও এসব বিহেভ করতে পারবো না সানা। তোমার ভালোর জন্যই বলছি, স্বয়ং তা তুরাবের সামনেই। এবং সম্পর্ক রাখার কোনো দরকারও নেই। এতে তুমিও ভালো থাকবে না এবং তুরাবও না। বুঝতে পেরেছি সানা? মা চুপ করে থাকতে পারেনি। ব্যথিত গলায় তুরাব ভাইয়াকে বলে উঠল, তুরাব বাবা, তোমার মা এসব কী বলছে? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, প্লিজ মা থামো, আমি বলছি। বলে খালামণির দিকে মুখ করি। তা আপনি চাচ্ছেন আমি আজ বা কালো ডিভোর্স পেপারে সাইন করে দেই? আমার কথা বুঝতে তো তোমার অসুবিধা হয়নি, তাই না? ওকে। বলে তুরাব নামের ওই লোকটির দিকে বজ্র চোখে তাকাই। তুরাব নামের ওই লোকটি এক পোড়ো কথা বলেননি বা বলার প্রয়োজন বোধও করেননি। মানুষ এত সলসাতুরি হয়? এতটা অভিনয় করতে পারে? হায় রে, এই মানুষটিকে আর ইনার মাকে না দেখলে জানাই হতো না। তারপর নিজেকে খানিকক্ষণ তাতস্থ করে মাকে নিয়ে হন্তদন্ত হয়ে রুমে এসে দরজা লাগিয়ে দেই। এখন যা শুনলেন আর তুরাব ভাইয়ের ভাবভঙ্গি যা দেখলেন, মা এসবে চরম বিস্ময় আর অবাক। এটা কি কোনো স্বপ্ন ছিল নাকি হ্যালোসিনেশন, মা নিজেও বুঝতে পারছে না। ব্যথিত আর বরাকান্ত মন নিয়ে বলেন, এটা কি হলো রে মা? তুরাব না আমাদের বাসায় গেল, আজ মিথ্যে বললো কেন? আমি স্তব্ধ হয়ে থেকে মার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ি। কিছু না বলে বিছানা দিয়ে দু কদম এগিয়ে গিয়ে সপাটে ফোনটা হাতে নিয়ে তুরাব নামের ওই অমানুষটার নাম্বারে কল করি। রিং হওয়ার সাথে সাথে রিসিভ করে। বললাম, আপনি এখন এই মুহূর্তে আমার সাথে দেখা করবেন, অনেক কথা আছে। সাথে আছেন, আমি আসছি। বলে কলটা কেটে দেই। ফোন হাতে নিয়ে দরজার দিকে ঘুরে যেতে নিলে মা বলেন, ওর সাথে আর কি বলবি মা? ও একটা বেইমান, ও একটা লম্পট। ও ধরনের লম্পটের সাথে আমার মনে হয় না তোর আর কোনো কথা বলা দরকার। আমরা কালই চলে যাব এখান থেকে। আমার হিসেব এখনও অনেক বাকি মা। আগে করে গন্ডা হিসাব নেই, তারপর ওকে ছাড়বো, এর আগে নয়। সাদে আসার খানিকক্ষণ পর তুরাব ভাইয়া আসে। স্বাভাবিক ভঙ্গিমায় দাঁড়িয়ে দুহাত বাস করে বলেন, তা কেন ডাকলে? এসবের মানে কি? কোন সবের? ব্রু কুসকে বলছে, বাজা মাছটা আমিও উল্টে খেতে পারি। এমন রং ঢং না করে সোজা সাপটা কথা বলুন। উনি উদাস মনে উপরের দিকে তাকিয়ে মুখে একটা তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে বলেন, বাজা মাছটা যদি আমি উল্টে খেতে পারতাম, তাহলে তো এতদিনে মেয়েদের পিছনে লাইন লেগে থাকতো, রুম ডেটও হতো। মানে, কি বলতে চাচ্ছেন আপনি? উনি প্রসঙ্গ পাল্টান, তা প্রেম করছো কয়টা? আর এখনও লাইনে রাখছো কয়টাকে? মুখে লাগাম দিয়ে কথা বলুন বলছি। এটা নয় যে কারো উপর যা তা বলে যাবে না, সে শুনে যাবে। আর সোজা লাইন ছিলেন তো, সোজা দড়ির মতো সোজা কথা বলুন। আপনার পেছানো ক্যাসাল শুনতে এখানে কেউ আসেনি। ভালো কথা জানো তুমি। তা তুমি একটা জিনিস জানো, আমার স্বপ্নে ছিল একটা ভার্জিন মেয়ে, আমার যাকে দিয়ে তৃপ্তি মিটবে, যাকে দিয়ে আয়েশ পাবো।
আর সেদিন তোমাকে অফিসে দেখলাম, তোমার সালছলনে বুঝলাম নির্ঘাত তুমি ভার্জিন হবে। তার উপর তুমি ছিলে সুন্দরী। সেই ভেবে মাকে আর না জানিয়ে তোমাদের বাসায় ছুটে যাই। অবশ্য মাকে আবার এ কথা জানায়নি যে তোমাকে মেনে নিতে তোমাদের বাসায় যাচ্ছি। এতে মা মোটেও খুশি হতেন না, বরঞ্চ বারণ করতেন। মা তো জেনিকে পছন্দ, আর আজ পর্যন্ত শুনিনি আমার মুখ থেকে সেদিনও তোমাদের বাসায় গেলাম। যদিও তোমাদের থেকে শুনেছে, বিনিময়ে মিথ্যে বানোয়াট কথা বলে সম্পর্কটা টিকিয়ে রাখার উপাধি পেয়েছ। তা আসল কথা বলি, তাই সেদিন তোমাদের বাসা কথাগুলো তোমার সামনে এমন সুন্দরভাবে উপস্থাপন করলাম, তুমি তো দ্বিধায় পড়ে গেলে আমায় আসলে ডিভোর্স দিবে নাকি রিজেক্ট করবে। আমি তো মনে মনে সেই খুশি হলাম। যাই হোক, এবার দ্বিতীয় টপিকস বলছি। তুমি যেদিন আমাদের বাড়ি আসলে সেদিন থেকে তোমার পিছনে গোয়েন্দা লাগিয়ে দেই। যাকে বিয়ে করব তার ব্যাপারে অন্তত একটু খোঁজখবর জানতে হবে। তুমি আজ হাসপাতালে তোমার মায়ের রিপোর্ট আনতে গিয়েছিলে। আচ্ছা, তোমার একটু বিবেকে বাঁধেনি আপন লোককে রেখে পরপুরুষের মাধ্যমে মাকে ডাক্তার দেখাতে? আবার আমাদের থেকে কথা লুকিয়ে রাখলে। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গেলাম, ওই ডাক্তারের সাথে তো তোমার আবার পীড়িত আছে। তা আমাদের আবার জানাতে যাবে কেন? আমরা তো আবার রিয়েকশন নিব। তা রেস্টুরেন্টও নাকি ডাক্তারের সাথে ঝগড়াঝাটি হয়েছে, তা কেন হলো? ডাক্তার তোমার হাত ধরেনি বলে? আচ্ছা, কত রাত কাটিয়েছো তার সাথে? ভার্জিনিটি মোটেও নাই, একদম পচা হয়ে গেছো। ওয়াক, গন্ধ সহ্য করতে পারিনি ওনার শেষ কথা। সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে শরীরে সর্বশক্তি দিয়ে ওনার গালে একটা সর মারি। ইউ লম্পট, আপনার সাথে আমার সম্পর্ক থাকার কোনো ইচ্ছে আমার নেই। আমি আপনাকে আজই এবং এখনই এমন স্বীকৃতিহীন সম্পর্ক থেকে সরিয়ে দিচ্ছি। আল্লাহ খুব জোর বাঁচিয়েছে একটা খারাপ লোকের হাত থেকে। বলে এক মুহূর্তে আর না দাঁড়িয়ে দ্রুত পায়ে ছাদ থেকে চলে আসি। ঠাস করে দরজা ঠেলে ভিতরে ঢুকে ব্যাগের মধ্যে পড়ে থাকা ডিভোর্স পেপারটা বের করি। মা বিস্ময় মাখা চোখে তাকিয়ে আছেন। কি করছি বা কী করবো মা বুঝতে পারছেন না। ডিভোর্স পেপারটার দিকে কিছুক্ষণ তাকিয়ে ভাবতে থাকি। জীবনে কত ছলনাময় মানুষ দেখেছি, কত বিশ্বাস ভাঙার মানুষ দেখেছি, কত স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ভাঙার মানুষ দেখেছি। আগে কত ভাবতাম জীবনে মেয়েদের বিয়ে একটা, আর এখনই কাপড়ে তার জীবন। আর আজ কি হলো? হে আল্লাহ, ইচ্ছেটা ভালো করে দিল। আধা চোখে পাতায় টলটল পানি বেয়ে পড়ছে বৃষ্টির ফোঁটার মতো। কলম হাতে নিয়ে স্বাক্ষর করার স্থানে খসখস কলমে কালিতে একটা অবিশ্বাস স্বীকৃতিহীন অন্ধ ভালোবাসার বন্ধনের সম্পূর্ণ বিচ্ছিন্নতা ঘটে। অচল চাকার মতো থেমে গেল তুরাবা সানার বন্ধনটা। এই বন্ধনটার এখানেই সমাপ্তি। তো ভিউয়ার্স, গল্পটির নাম স্বপ্নময় ভালোবাসা।